লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফ্রাইডে স্পেশাল ঈদ স্পেশাল এপিসোডে, এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন, এবং ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়েছে সবার মধ্যে। এবং ঈদের প্রথম দিনের ব্যস্ততা, দ্বিতীয় দিনের ব্যস্ততা, তৃতীয় দিনের ব্যস্ততা, এই সব ব্যস্ততার মাঝেও আপনারা যে voot.com এর জন্য আলাদা সময় বের করেছেন, সেই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং আশা করছি যে আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন। এবং আমরা আশা করব যে ঈদের যে আনন্দ, সেই আনন্দ থাকুক আপনার জীবনে প্রতিদিন, এবং আপনজনের সান্নিধ্যে যেভাবে আমরা ঈদ কাটাই, ঈদের পরেও বছরের বাকি সময়গুলো যেন সেরকম আনন্দে কাটে সবার সাথে। এই আনন্দ উৎসব যেন শেষ না হয়। আর আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছেন, আলোচনা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। প্রতিবার ঈদেই বলি যে এই সময় গল্প ঘুরতে 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 কোনো একটা সময় যেন ভয়ের প্রসঙ্গ চলে আসে, এবং ভয়ের প্রসঙ্গ যখন চলে আসবে তখন আপনি জেনেই নিতে পারবেন যে হয়তো বুঝেও ফেলবেন যে আপনার আশেপাশে এরকম মানুষ রয়েছেন যার জীবনে চমৎকার কোনো ভয়ের ঘটনা হয়তো আছে। সেই ঘটনাগুলো তুলে নিয়ে আসাই আমাদের কাজ, সেই ঘটনাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়াই আমাদের দায়িত্ব। আমরা বলবো যে আপনারা ঘটনা পাঠান russell.voot.com এই অ্যাড্রেসে, এবং আমরা প্রতিটা স্পেশাল এপিসোড, আমরা প্রতিদিনই আসলে স্পেশাল এপিসোড করতে চাই। ঈদ বা হ্যালোইন বা বিশেষ কোনো দিন, voot.com এর জন্মদিন, এই সমস্ত আলাদা কোনো দিন উপলক্ষ ভেবে না, আমরা চাই প্রত্যেকটা দিনই আপনি আসুন এবং ঘটনা শেয়ার করুন আমাদের সাথে, এবং প্রত্যেকটি ঘটনা হোক স্পেশাল। স্বাধীন মিউজিক অ্যাপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। voot.com এর পক্ষ থেকে আপনাদের জন্য প্রাণ ভরা ভালোবাসা। আমরা চলে যাব আমাদের প্রথম ঘটনায়, এবং প্রথম ঘটনাটি একটি ইমেল, যেভাবে লেখা আছে আমি সেভাবে শুরু করছি। আসসালামু আলাইকুম ভাই, আমি তাহমিন চৌধুরী সিলেট থেকে লিখছি। আজ আমি প্রথম ঘটনা লিখছি voot.com এ। আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব নয়, কারণ আমি ক্লাস 10-এ পড়ি। ঘটনাটি হচ্ছে 2013 সালের আমার ছোট বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার পরিবার অনেক বড়, প্রতিদিন সন্ধ্যায় গল্পগুজব করা ছিল আমাদের দৈনন্দিন অভ্যাস। আমাদের পরিবারে দাদি, মা, বাবা ও চাচারা মিলে মোট 11 জন বসবাস করি। আমার মোট 5 জন চাচা। আমাদের কাপড়ের ব্যবসা আছে। আমাদের গ্রামের অনেক বয়স্ক লোকদের কাছে শোনা যায় আমাদের বাড়িতে অনেক পুরনো মাজার রয়েছে। তাছাড়া অনেক বয়স্ক লোকেরা বলতো সেখানে নাকি ব্রিটিশ আমলে অনেক মানুষকে বিভিন্ন ধরনের অত্যাচার করে হত্যা করা হতো। ছোটবেলা থেকেই গল্পগুলো শুনলে অনেক ভয় করত, এখনো মাঝে মধ্যে ভয় কাজ করে। তো প্রতিদিনের মতো সন্ধ্যায় আমরা সবাই গল্প করছিলাম। সেই সময় আমার মেজো চাচা দোকান থেকে বাড়ি ফেরেন। আমরা সবাই লক্ষ্য করলাম যে ওনার কান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। ওনাকে সবাই জিজ্ঞাসা করলো, উনি কোনো উত্তর দিলেন না, হাসতে লাগলেন। আমরা সবাই মনে করলাম হয়তোবা সাইকেল চালিয়ে আসার সময় আমাদের বাড়ির রাস্তায় পড়ে গিয়েছিলেন। এখানে আগে বলে রাখা ভালো, আমার বাবা, মেজো চাচা, সেজো চাচা মানসিক ভারসাম্যহীন বা মানসিক রোগী। আমার দাদা মারা যাওয়ার পর থেকে তারা 3 ভাই অর্থাৎ আমার চাচারা ও বাবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন হঠাৎ করে।
তো আমার মেজ চাচা আমার ছোট বোনকে খুব আদর করতেন। সেদিন দোকান থেকে এসে তার কানের রক্ত পরিষ্কার করে গোসলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। সেই সময় তিনি আমার বোনকে ডাক দিয়ে বললেন, আম্মু, আমার লুঙ্গি দিয়ে যা আমার রুমে। আমার বোন ছিল খুবই চঞ্চল। সে দৌড়ে এসে লুঙ্গি নিয়ে যায় তার রুমে দেবার জন্য। আমাদের পুরনো জমিদার বাড়ি হওয়ায় বেশ বড় ছিল। সে লুঙ্গি নিয়ে চাচার রুমে আসে, কিন্তু চাচাকে তার রুমে এসে খুঁজে পায় না। রুমের লাইট অফ থাকায় বেশ অন্ধকার ছিল। শুধুমাত্র পাশের রুমের আলোয় চাচার রুমের সবকিছু দেখা গেল। সে চাচাকে তার রুমে না পেয়ে বেশ ভয় পেল। সে রুম থেকে চলে যাবে, এই সময় হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে শিলা বলে ডাকছে। সে মা বলে চিৎকার দেবে, ঠিক এই সময় লম্বা এলোমেলো চুল ও লেজওয়ালা একটা জিনিস তার হাত চেপে ধরল। সে মনে মনে কালেমা পড়া শুরু করলো। ঠিক এই সময় সেই লেজওয়ালা জিনিসটা তার লোমওয়ালা লম্বা হাত দিয়ে আমার বোনকে তার কাঁধে তুলে নিল। ঠিক এই সময় আমার মেজো চাচা গোসল থেকে বের হয়ে গান গেয়ে গেয়ে তার রুমে ঢুকছিলেন। হঠাৎ আমার বোন চাচার গান গাওয়া শুনতে পেয়ে জোরে চিৎকার দেয়। ঠিক তখনই ভয়ঙ্কর ওই জিনিসটা আমার বোনকে নিয়ে রুমের মেইন দরজার ছিটকিনি খুলে ফেলে। আমার বোনের চিৎকার ততক্ষণে সবাই শুনে ফেলে। আমার ছোট চাচা, মেজো চাচা আর আমার মা দৌড়ে আসেন রুমে। আমার বোন সেই বয়সেও ভীষণ চালাক ছিল। কালেমা পড়ার সাথে সাথে ওই অবয়বটা চলে যায় রুম থেকে দরজা খুলে। যাওয়ার সময় আমার বোনকে বিছানায় জোর করে ধাক্কা মেরে বসিয়ে যায়। আমার বোন আল্লাহর নাম নিয়ে পশ্চিম দিকে সিজদা দিয়ে অন্ধকার রুমে বসে থাকে, জোরে কান্না করতে থাকে। আর মা ও চাচারা রুমে এসে লাইট জ্বালিয়ে দেখে আমার বোন সিজদারত অবস্থায় কান্না করছে। চাচাদের দেখে আমার বোন কান্না থামায় এবং কিছুটা শান্ত হয়। আমার চাচার রুমের মেইন দরজা খোলা পাওয়া যায়। এই দরজা আমার 3 বছরের বোনের জন্য খোলা অসম্ভব। তো আমার দাদি এই কথাগুলো শুনে আমার বোনকে জমজমের পানি খাওয়ান। আমার দাদি খুব পরহেজগার একজন মানুষ। এরপর প্রায় 2 বছর কোনো সমস্যা হয়নি, কিন্তু 2 বছর পরে আমার বোন বিভিন্ন সমস্যায় ভুগতে থাকে। আরবি পড়তে বসলে শুধু চোখ বড় বড় করে তাকিয়ে থাকতো সবার দিকে। প্রায় সময়ই অকারণে ভয় পেত। একদিন আমাদের কাজের বুয়া একজন ভালো হুজুরের কথা বলেন আমাদের। আমরাও দেরি না করে হুজুরের কাছে যাই এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। ওনার কাছে যাওয়ার পরে তিনি আমার বোনকে 2টি তাবিজ এবং কয়েকটি আয়াতের কথা বলেন এবং বলেন এই আয়াতগুলো পড়ে আমার বোনের শরীরে সবসময় ফু দিয়ে দিতে। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হতে লাগলো। একদিন রাতে আমি ঘুমানোর সময় বিছানায় বসে বই পড়ছিলাম। ঠিক সেই সময় দেখি আমার বোন হিংস্রভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাবলাম হয়তো এমনিতেই মজা করে তাকে একটি ঝাড়ি মারলাম, সেও চলে গেল। আমিও দেরি না করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভাঙল। আমি দেখি কাত হয়ে শুয়ে আছি। পাশ পরিবর্তন করার জন্য আমি ডান দিকে ফিরলাম। সেই মুহূর্তের কথা আমার আজও মনে পড়ে। আমি চাই না এই দৃশ্য যাতে আর দেখি। দেখলাম আমার পাশে 100-রও ওপরের বেশি বয়স হবে এমন একজন বৃদ্ধা শুয়ে আছে। সেই ভয়ঙ্কর চেহারাটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শরীরের যত শক্তি আছে সব শক্তি দিয়ে চিৎকার দিলাম। তারপরে আর কিছু মনে নেই। সকালে নিজেকে সেই হুজুরের বাড়িতে আবিষ্কার করলাম। হুজুর বললেন, আর কোনো ভয় নেই বাবু, আজকে রাত তোমাদের বাড়িটা বন্ধ করে দেব, যাতে করে কোনো ধরনের সমস্যা তোমাদের না হয়। উনি আমাকে বললেন, রাত্রে যাকে আমি বিছানায় দেখেছি এটি একটি খারাপ জিন। আমার বোনের কোনো ক্ষতি করতে পারেনি, তাই আমার ক্ষতি করতে চেয়েছিল। হুজুর আমার আম্মুকে বললেন, আপনারা বাড়ি চলে যান, আমি কিছু প্রস্তুতি নিয়ে আসছি, আর অবশ্যই 4টি পেরেক ও 7 পুকুরের পানি প্রস্তুত রাখবেন। এশার নামাজ পড়ে তিনি আমাদের বাড়িতে আসেন আরো 3 জন হুজুরকে নিয়ে। হুজুর কিছু সূরা পড়লেন ও 4টি পেরেক বাড়ির 4 কোণে মারলেন, আর বাকি 3 জন হুজুর আজান দিলেন। সেই সময় মনে হচ্ছিল যে আমাদের বাড়ির ওপর দিয়ে কাল বৈশাখী বয়ে যাচ্ছে। হুজুর বললেন, আমাদের বাড়িতে নাকি বহু পুরাতন মাজার আছে, কিন্তু তা কোনোদিন চিহ্নিত করা যাবে না। আলহামদুলিল্লাহ, এরপর থেকে আমাদের আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার বাবা ও 2 জন চাচা আজও মানসিক ভারসাম্যহীন। আমার কাছে আমার বাড়ির এরকম আরো অনেক ভয়াবহ গল্প আছে, ইনশাআল্লাহ লিখে পাঠাবো। ঘটনাটি ভালো লাগলে ভূত.com-এ শেয়ার করবেন। শেয়ার করে ফেললাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি, এবং আশা করছি আপনাদেরও এই ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আসলে সব ঘটনা আমাদের কাছে অন্যরকম লাগে এই কারণে, একই ধরনের ভয় হলেও এক একজন সেই ভয়টা
উপলব্ধি করে, বুঝতে পারে বা এক্সপেরিয়েন্স করে এক একভাবে। এটাই সবচাইতে বড় মজা। সেই ভয়ের মুহূর্তটা আসার পরে কে কিভাবে সেটাকে দেখে, কে কিভাবে সেটাকে সামাল দেয় এবং তারপরে কি ঘটে, এই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় আলাদা থাকে। যাই হোক, ঈদের অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। ধৈর্য ধরে এই দিনেও আমাদের ঘটনা শুনছেন, সেই জন্য আবারও ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরের ঘটনায়, কারণ এর পরে রয়েছেন আফনান ভাই, এবং আফনান ভাইয়ের ঘটনায় যাওয়ার আগে আমি বলবো আপনারা ইমেল পাঠান আমাদেরকে, ঘটনা পাঠান আমাদেরকে, এবং আমাদেরকে ঘটনা পাঠাতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখুন, russell.booth.com@gmail.com। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com। শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Booth.com with Russell। ওয়েলকাম ব্যাক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আর ভূত.com মানে আপনারা সবাই জানেন যে একদম ভয়ের রাজ্যে হারিয়ে যাওয়া, এবং ঈদ স্পেশাল যখন, তখন সেই ভয়ের মাত্রা বেড়ে যায় আরো অনেক বেশি। আসেন কিছু স্পেশাল মানুষ ভূত.com তাদের ঘটনা নিয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আফনান ভাই, এবং আফনান ভাই তার একটা ঘটনা শোনাবেন। ঈদ উপলক্ষে তার পাঠানো ঘটনাটিতে আমরা এখন চলে যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন দেরি না করে আফনান ভাইয়ের ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ভূত.com এর সকল লিসেনারকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, ঈদ স্পেশাল এপিসোডের এবারের আয়োজনে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে গ্রাম কেন্দ্রিক একটি ঘটনা। আপনারা অনেকেই গ্রাম কেন্দ্রিক ঘটনা পছন্দ করেন, আর আমারও পছন্দের জায়গাটা এটা। গ্রামের ঘটনাগুলো আমার সংগ্রহ করতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। আর গ্রামের ঘটনাগুলো সংগ্রহ করা, বলা, এই কাজগুলো করার সময় আমার নিজের মধ্যে এক ধরনের অন্যরকম অনুভূতি কাজ করে, ভালো লাগার অনুভূতি। এবং আমি নিজেও যখন ঘটনা শুনি, বিশেষ করে গ্রামের ঘটনা, তখন আমার চোখের সামনে সেগুলো আমি ভিজুয়ালাইজ করতে পারি। এই কারণে করতে পারি, গ্রামের অনেক বিষয় আমরা সচরাচর দেখে থাকি, যার কারণে সেই জিনিসগুলো আমাদের চোখের সামনে অনেকটা জীবন্ত হয়ে ওঠে। আর এবারের ঈদ স্পেশাল এপিসোডের এই ঘটনাটি গ্রাম কেন্দ্রিক একটি ঘটনা। তবে ঘটনা শুরু করার আগে একটি মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই, প্রিয় লিসেনার্স। সেটি হচ্ছে যে আমি কিন্তু ভূত এফএম এর মাধ্যমে আপনাদের সামনে পরিচিত হয়েছিলাম। রাসেল ভাই বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ধরনের ঘটনার বিষয় আমাকে যখন বলতেন যে ভাই আপনি এটা এইভাবে বললে ভালো হবে, বা এইটা একটু খেয়াল রাখবেন, তখন এইভাবে আস্তে আস্তে বলতে বলতে কিন্তু আপনাদের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে। এজন্য সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপর যে মানুষটির প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব, সেটি হচ্ছে আমাদের সকলের প্রিয় রাসেল ভাই। রাসেল ভাইয়ের অনুপ্রেরণা ছাড়া আমার মনে হয় না যে আমি যতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছি এই পর্যন্ত আমি আসতে পারতাম। এই কারণে আমার প্রথম পরিচয় কিন্তু আমি ভূত.com এর একজন স্টোরি টেলার, তারপরে অন্য পরিচয়। সুতরাং আশা করছি যে আমি আমার অবস্থানটা পরিষ্কার করতে পেরেছি। ভূত.com যতদিন আছে, রাসেল ভাই যতদিন এভাবে আপনাদেরকে ভয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবেন, ইনশাল্লাহ আমি সব সময় ভূত.com এর সাথে আগে ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, রাসেল ভাই এবং রাসেল ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন, এবং ভূত.com এর সকলের জন্য দোয়া করবেন যেন আপনাদের সামনে এইভাবেই আমরা সত্য ভয়ের ঘটনাগুলো নিয়ে হাজির হতে পারি। তো কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটি আমাকে দিয়েছে সৌমিত্র রয়। তার বাসা ঢাকার বাসাবো এলাকায়।
আর ওর গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সীতারামপুর গ্রামে। আর এই ঘটনাটি তিনি যখন সংগ্রহ করেছেন সেই সময়টা ছিল 2016 সাল। তিনি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে মাঝখানে একটি সময় পেয়েছিলেন, ওই সময়ে তার পরিবারের সাথে তিনি তার যে নানা বাড়িতে গিয়েছিলেন এই নওপাড়া ইউনিয়নে, এই সীতারামপুর গ্রাম আর কি তার যেটা। আর এই নওপাড়া ইউনিয়নের পাশে আরো একটি গ্রাম রয়েছে, এটার নাম হচ্ছে রায়জাদাপুর গ্রাম। ঘটনাটি মূলত এই রায়জাদাপুর গ্রামকে কেন্দ্র করে। আর যার সঙ্গে ঘটনাটি ঘটেছিল তিনি একজন ভ্যান চালক। তো ঘটনাটি কিভাবে সংগ্রহ করেছেন এই বিষয়ে আমি খুবই সংক্ষেপে একটি কথা বলতে চাই। সেটি হচ্ছে যে ওই সময় যখন তিনি 2016 সালে এই সৌমিত্র রয় উনি যখন গিয়েছিলেন তার নানা বাড়িতে, তো নানা বাড়িতে যাওয়ার পরে বিকালের দিকে একটু কাজ করতে বা ঘুরতে উনি বের হতেন। তো ওইখানে কাছাকাছি মধুমতি নদী রয়েছে, সেদিকে যেতেন। তো ওই কাছাকাছি একটা জায়গা রয়েছে যেটা মধুখালীর কাছে, এইখানে কিন্তু একটা রাস্তা রয়েছে, তা যশোরের যে হাইওয়েটা, তো ওইখান দিয়ে যশোর খুলনা যাওয়া যায়, যশোর খুলনা হাইওয়ে বা মহাসড়ক যেটা। তো ওইখানে বাগাট নামক একটা জায়গা রয়েছে। আর বাগাটের মিষ্টান্ন দ্রব্য এটা সকলের খুব প্রিয়, স্পেশালি বাগাটের দইটা অনেকের কাছে প্রিয়। আমি নিজেও খেয়েছি, আপনারা অনেকে খেয়ে থাকতে পারেন। তো উনি ওই কিছু জিনিস, এই মিষ্টান্ন কিছু দ্রব্যাদি কেনার জন্য তার বাড়ি থেকে বলে দেওয়া হয়। তো উনি ওই জিনিসটা কেনার পর যখন যাচ্ছিলেন ওই সীতারামপুর গ্রামের দিকে, তখন যেই ভ্যানে উনি উঠেছিলেন এই ভ্যান চালকের নাম হচ্ছে নয়ন। তো ওই নয়ন সাহেব যখন উনি যখন তাকে ডাকতেন, ওখানে আরো ভ্যান ছিল, তো নয়ন সাহেব আসলে এমন ভাবে তাকে ডেকেছিলেন খুব আন্তরিকতার সাথে যে তার ভ্যানে ওঠার জন্য। আর এটা সৌমিত্রের কাছে ভালো লেগেছিল। ওই ভ্যানে ওঠেন। তো ভ্যানে তো আরো যাত্রী প্রয়োজন ছিল, একজনকে নিয়ে গেলে তো পোষাবে না। তো সৌমিত্র রয় বলেন যে আমার তো একটু তাড়াতাড়ি যেতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে, আমাকে নিয়ে চলেন, আমি আপনাকে বসিয়ে দেব। তখন ওই নয়ন সাহেব তার ভ্যানে নিয়ে তাকে যখন ওই সীতারামপুর গ্রামের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন যেহেতু একাই ছিলেন ওই ভ্যানে, তখন এই সৌমিত্র রয় ওই ভ্যান চালকের সাথে কথা বলছিলেন যে রাতের বেলা আপনি ভ্যান ট্যান চালান, ভয় টয় লাগে না? তখন তিনি বলেছেন হ্যাঁ, ভয় টয় তো লাগেই, আর এই কারণে আমি রাতের বেলা ভ্যান চালাই না, সাধারণত সন্ধ্যার পরে একটু চালাই, এরপরে বাসায় চলে যাই। আমার বাবা আগে চালাতেন, অনেক রাত পর্যন্ত ভ্যান চালাতেন, কিন্তু একবার ভয় পেয়ে উনি আর চালান না, আর তারপরে একটা ক্ষতি হয়ে গিয়েছিল ওনার। তো এই কথাটা শোনার পর সৌমিত্রের আগ্রহ জন্মে যে আসলে কি ঘটনাটি ছিল। আর প্রথম দিকে বলতে চান নাই ওই নয়ন সাহেব, তারপরে বলেছিলেন। সেই বিষয়টি আপনাদের সামনে এখন বলতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, ঘটনার যেই সময়টা, মানে মূল যে সময়টা, এই সময়টা ছিল 1980 সাল, তখনও শুরু হয় নাই। এর ঠিক আগের দিকে এক্সাক্ট সাল বলতে পারেননি, তবে 80 সালের আগে, মহান মুক্তিযুদ্ধের পরে, এর একটা মধ্যবর্তী সময় এই ঘটনাটি ঘটেছিল। ওই সময়ে এই নয়ন সাহেবের যিনি বাবা, উনি ভ্যান চালাতেন, রায়জাদাপুর থেকে বাগাট পর্যন্ত আসতেন, আর বাগাট থেকে রায়জাদাপুর যেতেন। এই এতটুকু সীমানার মধ্যে তার ভ্যান চালানোর সীমাবদ্ধ ছিল। তার বাড়িও রায়জাদাপুর গ্রামের একটা জায়গায়। সেই গ্রামের ওই যে জায়গাটা, ওই জায়গাটার নামের শেষে পাড়া শব্দটা রয়েছে। তো ওটা কি পাড়া, এটা সৌমিত্র রায় মানে ভুলে গিয়েছেন, যার কারণে আমাকে বলতে পারেন নাই, যেটা নয়ন সাহেব বলেছিলেন আর কি। তো মূল গ্রামটা রায়জাদাপুর গ্রাম। তো রায়জাদাপুর থেকে বাগাট পর্যন্ত যাত্রীদেরকে নিয়ে আসতেন, আবার বাগাট থেকে যাত্রীদেরকে রায়জাদাপুর পর্যন্ত নিয়ে যেতেন। তো এটাই ছিল মূলত তার ভ্যান চালানোর জীবনটা, মানে এইটুক জায়গার মধ্যে তিনি সবসময় কাজ করতেন। তো অনেক সকালবেলা বের হতেন, ওই ভ্যান চালাতে যেতে দুপুর বেলা কিছু যাত্রী পেলে আবার বাড়ির দিকে আসতেন, আবার খাওয়া দাওয়া করে আবার বেরোতেন। আর অনেক রাত পর্যন্ত অপেক্ষা করতেন, কারণ দেখা যেত যে ঢাকা থেকে যাত্রীরা অনেক সময় এসে ভ্যান পায় না গ্রামে যাওয়ার জন্য। এই জন্য বেশ উনি এই বিষয়ে খুব আন্তরিক ছিলেন, যাতে করে লোকজন সবসময় ভ্যান পায়। এই জন্য উনি সবার মধ্যে দীর্ঘ রাত করে ভ্যান চালাতেন। আর রাত বলতে কিন্তু তখন রাত 10টা কি সর্বোচ্চ 11টা, এইটা কিন্তু ওই সময় অনেক রাত ছিল। এখন নয় অনেক আলো চারদিকে আছে, লাইট হয়েছে, সকলে টেলিভিশন দেখে, ইন্টারনেট ব্রাউজ করে, যার কারণে অনেকে অনেক রাত জেগে থাকে। ওই সময়টা কিন্তু অনেক রাত, এটা প্রিয় লিসেনার্স আপনারা বুঝতেই পারছেন। তো এইভাবে
এভাবে উনি কাজ করতেন। একবার কি হলো যে রাত তখন আনুমানিক যে কয়টা উনি জানেন না, তখন অনেক রাত হয়ে গেছে, ওনার হাতে তো ঘড়ি ছিল না। তবে ওনার বর্ণনা মতে হয়তো বা 10:30 কি সর্বোচ্চ 11টা বাজতে পারে, এমন একটা আইডিয়া তার ছিল। তো ওই সময়ে উনি দীর্ঘ সময় অপেক্ষা করে যখন বাগাট বাজার থেকে কোনো যাত্রী পাচ্ছিলেন না, তখন উনি খালি ভ্যানটা নিয়ে রায়জাদাপুরের দিকে যাত্রা শুরু করেন। তো ওই যে রাস্তাটা, ওই রাস্তাটার ওই সময় এমন ছিল যে প্রায় 8-10 মিনিট ভ্যান চালালেও আশেপাশে কোনো ঘর বাড়ি দেখা যায় না, শুধু গাছ, রাস্তার দুপাশে ঝোপঝাড়। আর রাস্তা তখন পাকা ছিল না, মাটির রাস্তা ছিল। বর্ষাকালে ওই রাস্তা দিয়ে ভ্যান চালানো তো দূরের কথা, হাঁটাটাই অনেক কঠিন হয়ে যেত। আর ওই সময়টা ছিল শীতকাল আসবে আসবে ভাব, এমন একটা সময়, মানে রাতের বেলা ঠান্ডা পড়ে। তো উনি যাচ্ছেন, তো যেতে যেতে একটা জায়গায় উনি আসেন। আসার পর ওইখানে মূলত ওই যে প্রায় 10 মিনিট পথ, যেটা যার মধ্যে কোনো ঘর বাড়ি নাই, এখানে শুধু ঝোপঝাড় আর দূরে ফসলের ক্ষেত, এমন একটা জায়গাতে উনি ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। তো একটা জায়গায় যখন উনি আসেন চালাতে চালাতে, তখন উনি দেখতে পান রাতের বেলায়, আর সামান্য আলো ছিল, কারণ হচ্ছে ওনার ভ্যানের নিচ দিকে যে লোহার একটা দণ্ড ছিল, ওইখানে একটা হারিকেন বাঁধা থাকতো। ওই হারিকেনের আলো চারদিকে ছড়িয়ে পড়তো, মানে মৃদু আলো, সামনে অল্প একটু দেখা যায় এরকম আর কি। তো ওই সময় আকাশে চাঁদের আলোটা অত ছিল না, তারার আলো যতটুকু থাকে, অন্ধকারের স্বাভাবিক যে আলো, ওই আলো এবং তার হারিকেন আলোতে মোটামুটি উনি দেখতে পান যে চাদর পরিহিত একটা মানুষ, লুঙ্গি পরা, চাদর দিয়ে মুখ ঢাকা, হেঁটে যাচ্ছে। তো উনি চিন্তা করেন যে লোকটার বাড়ি হয়তো বা কাছাকাছি হবে, আর ভ্যানে সে হয়তো বা উঠবে কি উঠবে না উনি নিশ্চিত না। তারপর উনি বেল বাজান, মানে ওনার ভ্যানে যে বেলটা ছিল ওই বেলটা বাজান, যাতে করে উনি টের পায় যে একটা ভ্যান আছে, আর তার যদি ভ্যানে ওঠার প্রয়োজনীয়তা দেখা দেয় তো তাকে ডাকবেন। তো উনি বেল বাজান, দেখলো যে ওই লোকটার কোনো ভ্রুক্ষেপ নাই। তো তখন নান সাহেবের বাবা উনি চিন্তা করলেন যে সে মনে হয় ভ্যানে উঠবে না, উনি পাশ দিয়ে চলে যাচ্ছেন। কিছুটা পথ যাওয়ার পেছন থেকে হঠাৎ করে এমন একটা কণ্ঠে বলে ওঠে যে এই দাঁড়া। শুধু এতটুকু বলেছে। কণ্ঠটা শুনে উনি চমকে ওঠেন, কারণ হচ্ছে মানুষের গলার স্বর ভেঙে গেলে বা ঠান্ডা লেগে গলার অবস্থা খারাপ হয়ে গেলে যেরকম শব্দ হয়, ঠিক এমন একটা ভয়েসে তাকে পেছন থেকে এভাবে ডেকে ওঠে যে এই দাঁড়া। দাঁড়ানোর মানে কথা বলতেই নন সাহেবের আব্বা উনি দাঁড়িয়ে যান। উনি তো চাচ্ছিলেন যে কোনো মানুষ উঠুক, তো উনি দাঁড়িয়ে যান। দাঁড়ানোর পরে পেছন দিকে তাকান। পেছন দিকে তাকানোর পরে দেখে যে ওই লোকটা মাথার উপরে চাদর দেয়া, মুখ ঢাকা, সে ভ্যানের সামনের দিকে না বসে ভ্যানের পেছন দিকে বসে। সাধারণত ভ্যান খালি থাকলে আমরা কি করি, ভ্যানের সামনের যে অংশ, ভ্যান যিনি চালায় তার হাতের ডান পাশে এবং বাম পাশে একটা জায়গা থেকে ওখানে দুজন মানুষ বসা যায়। আমরা স্বাভাবিকভাবে সেই জায়গাগুলো ফিল আপ করার পর পেছন দিকে মানুষ বসে, তাই না? আমরা তো এইভাবেই বসে থাকি আর কি। তো ওই লোকটি সামনে আসে না, উনি পেছনে বসে। পেছনে বসে এমন ভাবে বসে, 2 পা ঝুলিয়ে দিয়ে, ভ্যানের পেছন দিকে 2 পা ঝুলিয়ে দিয়ে বসে। মানে নয়ন সাহেবের আব্বুর পিঠ যেদিকে, তার মানে আর যিনি বসেছেন পা ঝুলিয়ে, তার পিঠ ওই দিকে, মানে অপোজিট ডিরেকশনে বসেছেন। সামনে বসলে তো সেম ডিরেকশন হয়। উনি যখন বসেছেন, নয়ন সাহেবের আব্বা উনি ফিল করেন যে বসার পর স্বাভাবিকভাবে একটা ঝাঁকি লাগে ভ্যানে, এরকম কোনো ঝাঁকি লাগলো না। তো উনি এই বিষয়টা নিয়ে আসলে অতটা চিন্তা করেননি। উনি চিন্তা করলেন যে ঠিক আছে, এবার যাওয়া শুরু করি। তো ভ্যান চালানো শুরু করে দেন। চালানো শুরু করার পর একটা ফিলিংস আসে যে একটা মানুষ ওনার ভ্যানে উঠে বসলো, কিন্তু ভ্যানটা আসলে ওরকমটা মনে হচ্ছে না যে খুব ভারী হয়ে গেছে, মনে হচ্ছে একদম স্বাভাবিক ব্যাপার। আর মনে হচ্ছে ভ্যান খালি। তো আসলে উনি চিন্তা করেন কি ব্যাপার, ভ্যান একজন মানুষ উঠলো, ভার লাগে না কেন? উনি মাঝে মাঝে পেছনে তাকিয়ে দেখছেন যে পেছনে লোক আছে কিনা। হ্যাঁ, পেছনে তো লোক আছে। তো উনি আবার ভেবেছেন যে এই লোকটার ওজন মনে হয় খুব হালকা, যার কারণে ওনার কাছে সেই ওয়েটটা মনে হচ্ছে না। কিন্তু এতটা হালকা হওয়া কি সম্ভব কিনা, এটা উনি ভাবছেন। ভাবতে ভাবতে একবার চিন্তা করেন যে আচ্ছা, এই লোকটা যাবেটা কোথায়, এটা তো একটু বলার দরকার তাকে। উনি বলেন যে ভাই, কোথায় যাবেন, কোন জায়গা নামাবো? কয়েকবার জিজ্ঞেস করার পর পেছন থেকে ওই যে ভাঙা ভাঙা ভয়েসে
বলে ওঠে, এই মিয়া, এত কথা কইস কে, সোজা চালা, কিচ্ছু জিজ্ঞেস করবি না, সময় হলে আমি নেমে যাব, এইভাবে বলে। তো উনি চিন্তা করেন যে এই লোকটা মনে হয় একটু অভদ্র গোছের বা হোমরা সোমরা টাইপের কোন লোক হবে, নাহলে এরকম ব্যবহার করার তো কথা না। যাই হোক, যেহেতু সোজা রাস্তা, হয়তো বা কোনো একটা জায়গায় এই পথেই নেমে যাবে, এই জন্য সে বলতে চাচ্ছে, বা তার মেজাজ মর্জি গরম আছে। তো নয়ন সাহেবের আব্বার কোনো কথা বলে না। তো এর মধ্যে কি হয়, নয়ন সাহেবের আব্বা হঠাৎ করে উনি ফিল করছেন ওনার প্রচন্ড ঘুম পাচ্ছে। মানে এমন ঘুম, ওনার কাছে মনে হচ্ছে যে উনি ঘুমিয়ে পড়ে যাবেন। একটা মানুষ ভ্যান চালাচ্ছে রাস্তায়, এই ভ্যান চালানো অবস্থায় কিন্তু এইভাবে প্রচন্ড ঘুম আসার কথা না, কারণ ওই পরিশ্রমের কারণে ঘুমটা চোখ থেকে সরে যাওয়ার কথা। আর ঘুম যদি কোনো কারণে এসেও থাকে, হয়তো মৃদু ঘুম আসবে। উনি এমন ঘুম মানে ফিল করছেন, মনে হচ্ছে উনি ভ্যান আর চালাতেই পারবেন না। সবচাইতে ভয়ানক ব্যাপার যেটা ঘটে সেটা হলো, মানে অদ্ভুত ব্যাপার, উনি ভ্যান চালাতে চালাতে ঘুমিয়ে যান। মানে ওই সিটে বসা অবস্থায় ঘুমিয়ে উনি হ্যান্ডেলের উপরে পড়ে যান। এরপরে ওনার কিছু মনে নাই, কতক্ষণ ঘুমিয়েছেন এটাও উনি বলতে পারেন না। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি মানে মাথাটা উঠান, উনি ফিল করেন যে হ্যাঁ, আমি এই ভ্যান, এই আমার যে হ্যান্ডেল ছিল ভ্যানের, এই হ্যান্ডেলের উপরই মাথা রেখে ঘুমিয়েছি। কিন্তু কতক্ষণ ঘুমিয়েছেন এটা বলতে পারেন না। ঘুম থেকে ওঠার পর ওনার চোখ, মানে আমরা ঘুম থেকে ওঠার পর চোখ খুলতেও তো একটু সময় লাগে, ওনার ওরকম মনে হচ্ছে উনি দীর্ঘ সময় ঘুমিয়েছেন। মানে ঘুম থেকে ওঠার পর উনি দেখেন যে উনি ঠিক ভ্যানের উপরই বসে আছেন। ঘুমিয়ে তো ভ্যান থেকে পড়ে যাওয়ার কথা, তাই না? নাহলে তো এই সিটের উপর একটা সরু জায়গায় এভাবে বসে থাকার কথা না, কিন্তু উনি দেখেন উনি ভ্যানের উপরেই আছেন, ওই সিটের উপরেই আছেন, এবং ওনার দুই হাত ওই হ্যান্ডেলের উপরই আছে। উনি চিন্তা করেন যে আচ্ছা, ভ্যানের উপরই আসি, ঘুমায় পড়ে গেলাম না, মনে হয় অল্প কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়েছি, উনি এইটা মনে করেন। উনি ভ্যান মানে চালাবেন, হঠাৎ করে উনি ফিল করেন ভ্যান তো চলছে, কিন্তু উনি কিন্তু প্যাডেল মারছেন না, পা ওনার প্যাডেলের উপরে আছে, কিন্তু উনি প্যাডেল মারছে না, কিন্তু ভ্যান চলছে, এবং ভ্যান অনেক দ্রুত গতিতে চলছে। উনি চিন্তা করেন যে এই এবড়ো থেবড়ো মেঠো পথ, এই পথে ভ্যান এত দ্রুত তো চলে না, আর খুব স্মুথলি চলছে, মনে হচ্ছে উড়ে উড়ে যাচ্ছে। এবং সত্যি উনি তাকিয়ে দেখেন যে ওনার ভ্যান মাটি থেকে 3-4 ফুট উঁচুতে, আর ওনার হারিকেনের আলোটা নিভে গেছে। যতটুকু আলো ছিল আকাশে, ওই আকাশের তারার আলো বা হালকা চাঁদের আলো, তো উনি যতটুকু দেখেন, আকাশে কিছুটা মেঘ ছিল। তো উনি এই দৃশ্য দেখেন, এই দৃশ্যটা দেখে প্রচন্ড ভয় পান। তখন উনি কি মনে করে পেছন দিকে তাকিয়েছেন, আমার তো একজন যাত্রী ছিল, সেই যাত্রীটা কই। পেছন দিকে তাকিয়ে দেখেন ওই যে লোকটি পা ঝুলিয়ে বসেছিল, পিঠ মানে মাথা উল্টো দিকে দিয়ে, পিঠ তার পিঠের দিকে দিয়ে, এই লোকটি এখন ভ্যানের ঠিক মাঝখানে বসে আছে, তার দিকে মুখ করে, মানে উনি যেই দিকে ভ্যান চালাচ্ছেন ওই দিকে মুখ করে। স্বাভাবিকভাবে আমরা দেখি যে ভ্যানে যদি 5 জন লোক হয় বা 5 জনের অতিরিক্ত লোক হয়, আমরা কি করি, সামনে 2 জন, পেছনে 2 জন বসার পরে 5ম ব্যক্তি ভ্যানের ঠিক মিডিলে বসেন। ঠিক ওইভাবে ওই লোকটি বসে আছে। উনি কিন্তু শুরুর দিকে তার চেহারার দিকে খেয়ালই করেননি। এবার পেছন দিকে তাকিয়ে তার চেহারার দিকে উনি দৃষ্টি দেন। ভালো করে বুঝতে পারেন না, তবে এতটুকু বুঝতে পারেন তার চোখ দুটি লাল টকটকে জলজল করছে, আর তার নাকটা হালকা দেখা যাচ্ছে স্বাভাবিক মানুষের নাকের মতোই। তো উনি পেছন দিকে তাকিয়েছেন, তাকানোর পর ওই জলজল চোখ দেখে বেশ ভয় পেয়েছেন। আর যখনই ওই অবয়বটা দেখেছে যে এই নয়ন সাহেবের আব্বা পেছন দিকে তাকিয়েছে, ওই অবয়বটি লাফ দিয়ে উঠে দাঁড়ায়, 1 লাফে উঠে দাঁড়ায়। মানে বসা থেকে 1 লাফে উঠে দাঁড়ানো, মানুষ যেভাবে ওঠে ঠিক সেভাবে না, মনে হচ্ছে লোকটা মানে শূন্যে উঠে দাঁড়ালো এরকমটা। তার পাটা ভ্যানের সাথে লাগানো, সে উঠে দাঁড়ানোর সময় হালকা একটু ঝাঁকি অনুভূত হয় ওই ভ্যানে, এবং তখন ওই চাদরটি সে 2 হাতে খুলে ফেলে। চাদরটি খুলে ফেলার পর
নয়ন সাহেবের আব্বা দেখে তার আকার আকৃতি সর্বোচ্চ 5 ফুট 6 কি 7 ইঞ্চি, মানে একটা স্বাভাবিক মানুষের উচ্চতা যেমন হয় ঠিক তেমন। তার শরীরটা স্বাভাবিক মানুষের মতোই, কিন্তু অন্ধকারে মনে হচ্ছে একদম কুচকুচে কালো। শরীর যে লোমশ বিষয়টা এরকম নয়, মানে স্বাভাবিক মানুষ কালো হলে যেরকমটা হয়। কিন্তু ভয়ানক যে ব্যাপার সেটা হচ্ছে ওই মানুষটি দাঁড়ানোর সাথে সাথে তার দুই পাশে 2টা পাখা সে মেলে দেয়, ঠিক পাখি যেভাবে দুই পাশে পাখা মেলে সেইভাবে। বিশাল বড় নাকি সেই 2টা ডানা, এবং এই 2টা ডানা মিলে সে ওই ভ্যান থেকে একটা উড়াল দিয়ে ভ্যানের উপর দিয়ে সোজা সামনে চলে যায়, সামনে গিয়ে অদৃশ্য হয়ে যায়। নয়ন সাহেবের আব্বা এই জিনিসটা দেখে। যখনই ওই জিনিসটা উড়াল দিয়ে সামনের দিকে চলে গেছে, তখনই ওই ভ্যানটি শূন্য থেকে ধপাস করে মাটির নিচে পড়েছে। তো মাটির নিচে না, উপরে পড়েছে আর কি। তো মাটির উপরে পড়ার সাথে সাথে ধরেন যে 4 ফুট উপর থেকে যদি ভ্যান মাটির উপর ঠাস করে পড়ে, তখন অবস্থা কি হয়? ওই ভ্যানটি কাত হয়ে পড়ে যায়, ভ্যানের চাকা বা কোনো জিনিসপত্র ভেঙে যেতে পারে, এটাই স্বাভাবিক। তো ভ্যানটি যখন ঠাস করে নিচে পড়েছে এবং পড়ার পরে এক পাশে কাত হয়ে যায়, আর নয়ন সাহেবের আব্বা ওই ভ্যানের নিচে পড়েন। উনি মাথায় প্রচন্ড আঘাত পান, এরপরে ওনার আর কিছু মনে নাই। সকালবেলা যখন লোকজন ওই দিক দিয়ে যাচ্ছিল, তারা দেখে যে একটা ভ্যান উল্টে পড়ে আছে, কাছে গিয়ে দেখে ওইটা নয়নের আব্বা। তখন তারা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। চেষ্টা তদবির করে ওনার সেন্স ফেরানো হয়। তারপরে যেটা দেখা যায়, উনি মাথা নাড়াতে পারছিলেন না, কারণ প্রচন্ড ব্যথা লেগেছে। ওই ঠাস করে মাটিতে পড়ে কোনো একটা শক্ত ইটের ঢেলা বা কোনো কিছুর সাথে তার আঘাত লাগে, যার কারণে মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছিলেন আর কি। তো উনি কথা বলার সময় স্বাভাবিক হতে প্রায় 1 দিন সময় নেন, মানে উনি স্বাভাবিকভাবে যে কথা বলবেন এরকম একটা 1 দিন সময় নেন। 1 দিন সময় নেওয়ার পর ওনাকে যখন জিজ্ঞেস করা হয় কি হয়েছে, তখন উনি এই পুরো বিষয়টি সকলকে খুলে বলেন যে এই জিনিস দেখেছেন। তো উনি ওই যে আঘাত পেয়ে পড়ে গিয়েছিলেন, পড়ে যাওয়ার পর উনি তো অসুস্থ হয়েছেন, তারপর ভয় পেয়েছেন। তো বাসায় উনি ছিলেন, আর উনি বাসায় থাকার কারণে বাড়ির অন্য সদস্যরা তাকে সেবা শুশ্রূষা করতে পারছিলেন। উনি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকেন, কিন্তু কয়েকদিন পর একটা সমস্যা দেখা দেয়। সেটা হলো যে উনি প্রায়শই রাতের বেলা চিৎকার করে উঠতেন, এই আইসে রে, আইসে আইসে। তখন বাড়ির লোকরা বলতো কি আইসে? তখন বলতো ওই যে জিনিসটা ডানাওয়ালা, যে ভয়ানক জিনিসটা, ওটা বাইরে আইসে। তখন পরিবারের লোকরা বাইরে যেত, দেখে না কিছুই নাই। রাতের বেলা ওনার যখন ওয়াশরুমে যাওয়ার দরকার, উনি তো তখনও ওই যে আঘাত পেয়ে খুব অবস্থা খারাপ ছিল, ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হতো। তো রাতের বেলা বাইরে বের হলে উনি বলতো ওই দেখ, ওই দেখ, ওই দেখ আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, ওই দেখ কত বড় ডানা, কি দেখতে কি ভয়ঙ্কর, ওই যে উড়ে যাচ্ছে, আমারে নিয়ে যাবে, আমারে ডাকে। না না, আমি ওয়াশরুমে যাবো না, আমাকে ঘরে নিয়ে চল। তখন আবার ওনাকে ঘরে নিয়ে যেত। তো এইভাবে রাতের বেলা উনি চিৎকার চেঁচামেচি করে উঠতেন। মাঝে এমন একটি ব্যাপার ঘটেছিল যে রাতের বেলা টিনের চালে মনে হতো ধপ করে কিছু একটা বসলো, অনেক বড় বাজ পাখি টাইপের কিছু একটা যদি চালের উপর বসে, বা কবুতর বসে, কবুতর বসলে কবুতর যখন নড়াচড়া করে তার নখের আঁচড় কিন্তু টিনের চালে অনুভূত হয়। আমরা অনেক সময় এই শব্দগুলোর সাথে পরিচিত, আমি নিজেও এই শব্দগুলো শুনেছি। বা বড় আকার পাখি বসলে কিন্তু টের পাওয়া যায়, তার নখের আঁচড় টিনের চালে লাগে। ওই শব্দটা ঘরের ভিতরে থাকা ব্যক্তিরা টের পায়। তো লোকজন বুঝতো যে রাত্রেবেলা ধপাস করে একটা শব্দ হলো চালের উপরে, মানে খুব যে ভয়ানক শব্দ বিষয়টা এরকম না, মানে ভারী কিছু, মানে অনেক বড় কোনো পাখি এসে বসে, এরকমটা মনে হতো। আর তখন এই নয়ন সাহেবের আব্বা বলতো আসছে, ও আসছে, আমারে নিতে আসছে। তখন ওই নয়ন বা তারপরে তার মা, ঘরের অন্য সদস্যরা ঘর থেকে বের হয়ে কাউকে দেখতেন না, মানে ওনারা কোনো কিছুই দেখতেন না। কিন্তু শব্দটা তারা বেশ কিছুদিন পরে শুনেছিলেন, এরকম শব্দ হতো রাতের বেলা। তখন বুঝতেন যে এই নয়ন সাহেবের আব্বা ঠিক কথাই বলছেন, সত্যি কিছু একটা আসে রাতের বেলা, কিন্তু তারা কোনো সময় কোনো কিছু দেখেনি। এক রাত্রে নয়ন সাহেবের আব্বা স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন। সকালবেলা তার স্ত্রী যখন তাকে ডাকতে গেছেন, তখন দেখে যে তার কোনো নড়াচড়া বা কোনো পাওয়া যাচ্ছে না, সারা শব্দ পাওয়া যাচ্ছে না।
তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন, লোকজন আসে বাসায় আসার পর দেখা যায় যে তিনি আর এই দুনিয়াতে নেই, মারা গেছেন। রাতের বেলা কোনো কিছু দেখে ভয় পেয়েছেন বিষয়টা এমন কিনা এটা কেউ বলতে পারে না, তবে উনি যেহেতু আগে ভয় পেয়েছিলেন আর উনার এই ধরনের একটা ভয় ভীতি কাজ করছিল, রাতের বেলা এরকম চিৎকার চেঁচামেচি করতেন। সবাই ধারণা করা হয় ওই ভয়ের কারণেই তিনি রাতের বেলা মারা গিয়েছেন। তো এই নয়ন সাহেব উনি লেখাপড়া করতেন, পরবর্তী ওনার বাবার মৃত্যুর পর ওনার পরিবারের হাল ধরতে হয়, যার কারণে তারপর থেকেই তিনি ভ্যান চালান। তো 2016 সালে ঘটনাটি সৌমিত্র রয় সংগ্রহ করেছিল। আমি জানি না নয়ন সাহেব এখনো ভ্যান চালান কিনা, আর যদি চালিয়ে থাকেন হয়তো ওই এলাকার কেউ এখনো নয়ন সাহেবকে মানে চিনে থাকবেন, বা তিনি যদি এখনো এলাকায় থেকে থাকেন তাহলে আমাদের মেসেজটা তাকে পৌঁছে দেবেন যে আপনার বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি সৌমিত্র রায়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যিনি শুনবেন অবশ্যই নয়ন সাহেবের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি আবারও বলছি, গ্রামের ঘটনা আমার কাছে সংগ্রহ করতেও ভালো লাগে, আমার বলতেও ভালো লাগে এবং আমার শুনতেও ভালো লাগে। এই কারণে গ্রামের ঘটনাগুলো আমি বেশি বেশি করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো এটি ছিল ঘটনা। আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে আমার এই ঘটনা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এই ফাইলটি ডাউনলোড করেছেন episodevd.com ওয়েবসাইট থেকে। এরকম আরো অনেক ফাইল ডাউনলোড করার জন্য এখনই ভিজিট করুন episodevd.com। ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার কাছে খুব পছন্দের একজন স্টোরি টেলার হচ্ছে রাকিব, এবং রাকিবের ঘটনা আমার কাছে খুবই ভালো লাগে, যথেষ্ট পরিমাণের ভালো লাগে। আর সে কারণেই রাকিবের ঘটনা আমরা শোনাতে চাই আপনাদেরকে। এবং রাকিব এই মুহূর্তে আমাদেরকে যে স্টোরিটি পাঠিয়েছেন সেটিও ঈদ উপলক্ষে একদম টাটকা স্টোরি। একেবারে আমার মনে আছে যে খুব রিসেন্টলি পাঠানো একটি ঘটনা, যখন আমরা ঈদের স্টোরিজ চাচ্ছিলাম, এবং আমরা কিন্তু একটা ঈদের স্টোরি সিলেক্ট করেছি প্রথমেই ইমেইলের মাধ্যমে। সুতরাং আমরা কিন্তু সাধারণ মানুষ সবকিছু মিলিয়ে সবার ঘটনাই আমরা শোনাচ্ছি আপনাদেরকে। এবং রবিবারে যে আপনারা শুনবেন যে স্টোরিটা, সেটাও একটা ডিফারেন্ট মানুষেরই ঘটনা। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি রাকিবের ঘটনায় যাচ্ছি। আশা করছি এই ঘটনাটি ভালো লাগবে আপনাদের কাছে। চলুন ঘটনা শুনে আসি। হ্যালো লিসেনার, আমার নাম রাকিবুল হাসান রাকিব। ভূত.com এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব, এটি মূলত হচ্ছে রংপুর বিভাগের চিনিবন্দর এলাকার একটি ঘটনা। চিনিবন্দরটা মূলত দিনাজপুরের দিকে পড়েছে। তো ঘটনাটি আমি আমার একটা বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছি। তো ঘটনাটি আমার বন্ধু আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে আপনাদের সামনে এখন প্রেজেন্ট করব। তো ঘটনাটি মূল চরিত্র হচ্ছে একজন ভ্যান চালক। উনি বেসিক্যালি সবসময় রাত্রিবেলায় ভ্যান চালায়, কারণ ওই ট্রেন স্টেশন থেকে দেখা যাচ্ছে যে অনেক রাতে অনেক প্যাসেঞ্জার আসে। তো ওই প্যাসেঞ্জারদেরকে যদি উনি রাত্রে নিয়ে যাওয়া আসা করে, দিনের বেলার থেকে রাত্রে একটু বেশি টাকা পয়সা পাওয়া যায়, এই জন্য উনি রাতেই ভ্যান বেশি চলায়, বা উনি রাতে ভ্যান চালাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো ঘটনাটি আজ থেকে প্রায় 15-16 বছর আগের ঘটনাটি। এটা রাসেল ভাই আমি বলছি। তো ঘটনাটি, উনি একদিন ঢাকা থেকে একটা ট্রেন আসে। ট্রেন আসার পর উনি আসলে ওই প্যাসেঞ্জারকে ওনার গন্তব্য স্থানে নিয়ে যাওয়ার পর উনি যখন বাসার দিকে মুভ করে, তখন উনি দেখতে পায় যে ধান ক্ষেতের পাশে দুটো কবুতর, দুইজনের পাশে মুভ করে দাঁড়িয়ে আছে। তা উনি আসলে গ্রামের যেহেতু লোক, এইভাবে কোনো কিছু না ভেবে উনি একটা কবুতরকে খুব জোরে একটা ইট দিয়ে আঘাত করে। আঘাত করার পর যেই ইয়েটা হয় যে ওই কবুতরটা পা ভেঙে যায়। তো উনি যখন আরেকটা যে কবুতর ছিল
ওই কবুতরটা উড়ে চলে যায়। তো এই মানে উনি যখন একটা কবুতরকে আঘাত করার পর যে সমস্যাটা হয় রাসেল ভাই, মানে বিকট শব্দ হয়। মানে নর্মালি হচ্ছে রাসেল ভাই, যদি গাড়ির টায়ার বাস্ট হয়ে যায় বা যদি কোনো দেখা যাচ্ছে যে কোনো ভারী বস্তু যদি উপর থেকে নিচে পড়ে, তো যেরকম একটা শব্দ হয় এরকম একটা শব্দ হয়, এবং উনি শব্দটা মানে উনিও মোটামুটি একটু ভয় পায় মানে শব্দটা হওয়ার পর। তো আসলে এটা উনি আর মাথায় নেয়নি, ওই আহত অবস্থা উনি কবুতরটাকে নিয়ে যায়। আর উনি যেহেতু মুসলমান, তো উনি হচ্ছে যেভাবে আমাদের একটা হালাল ভাবে পশুকে মানে জবাই করে খেতে হয়, উনি ওই প্রসেসিং এ ওই কবুতরটাকে উনি হচ্ছে জবাই করে উনি ওনার পরিবার সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে। ওই দিন রাতে আর রাসেল ভাই কোনো ঘটনা ঘটেনি। তার পরের দিনের একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি এই সেম রাত্রেবেলা ভ্যান নিয়ে হচ্ছে বাড়ির দিকে যাচ্ছে। তো যে জায়গাটা থেকে উনি কবুতরটা হচ্ছে মানে সংগ্রহ করেছিল বা উনি হচ্ছে কবুতরটাকে দেখেছিল, ওই জায়গায় আসার পর উনি দেখে যে ওই কবুতর ওই সেম জায়গায় একটা কবুতর হচ্ছে বসে আছে। তো উনি আবার যেহেতু গতকালকে উনি একটা অলরেডি কবুতরকে উনি আঘাত করেছিল, তো উনি সেম এই কবুতরটাকে উনি নেওয়ার জন্য ভ্যান থেকে নামে। তো নামার সাথে সাথে উনি দেখে যে আসলে কবুতরটা ভ্যানিশ হয়ে যায়। তো উনি ভাবে যে হয়তো বা উড়ে গেছে বা কোনো কিছু একটা হয়েছে, আর যেহেতু রাত্রিবেলা ওভাবে দেখা যাচ্ছে না, উনি আবার ভ্যান নিয়ে মানে সামনের দিকে যাওয়া শুরু করে। আর ভ্যানে আগের আসলে রাসেল ভাই আগের তো এরকম, এখন যেহেতু চার্জারবাহী ভ্যান ছিল, মানে আগে যেরকম মানে আগের যুগে এরকম চার্জারবাহী ভ্যান ছিল না। এখন যেরকম চার্জারবাহী ভ্যান আছে বা দেখা যায় যে বিভিন্ন ধরনের হচ্ছে লাইট ইউজ করা হয় ভ্যানের মধ্যে। তো আগে আসলে এক ধরনের হারিকেনের মতো ইউজ করা হইতো, যেগুলো হচ্ছে ভ্যানের মধ্যে থাকতো। তো উনি ওই জিনিসটা ওনার ভ্যানের মধ্যে হচ্ছে জ্বলছিল। তো উনি ভ্যান নিয়ে হচ্ছে যখন যাচ্ছে, উনি দেখে যে ওনার ভ্যানটা অনেক ভারী হয়ে গেছে, মানে প্রচন্ড ভারী। এখন আসলে উনি মানে নিজেও বুঝতে পারতেছিল না যে ফাঁকা ভ্যান কেন ভারী হবে। উনি পিছনে তাকায়, কিছু আসলে দেখতে পারে না। তো উনি যখন ওনার বাড়ির কাছাকাছি চলে আসে, তখন উনি যে জিনিসটা একটা বোঝে, সেটা হচ্ছে যে ওনার ঘাড়ের মধ্যে কেউ একজন হাত রেখেছে। মানে হাতটা অনেক শীতল, ঠান্ডা একটা হাত। এখন উনি সঙ্গে সঙ্গে যখন পিছনে মাথা ঘুরানোর পর উনি দেখে যে আসলে কিছুই নাই সেখানে। তো উনি বাসা গিয়ে নর্মালি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তো হুট করে মাঝরাতে ওনার আসলে সারা শরীর মানে অনেক ঘেমে গেছে, আর হচ্ছে মানে ওনার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে ঘুমের মধ্যে। তো হুট করে ওনার যখন ঘুমটা ভেঙে যাওয়ার পর উনি মানে লক্ষ্য করে যে ওনার বুকের উপর মানে কোনো একটা মানে এটা মানুষ না জন্তু, এটা আসলে রাসেল ভাই বোঝা যাচ্ছে না, মানে কিছু একটা হবে মানে, বাট হচ্ছে ব্ল্যাক একটা শ্যাডো আকৃতি, মানে ওনার বুকের উপর বেশি ওনার গলা টিপে ধরে আছে। উনি অনেক মানে চেষ্টা করা মানে একটু ওনার মানে জিনিসটা হচ্ছে যেন ওনার বুক থেকে সরে যায়, ওই জন্য উনি অনেক হস্তে একটু চেষ্টা করে, বাট কোনোভাবে মানে উনি সরাইতে পারেন না। তো উনি এক সময় সেন্সলেস হয়ে যায়। তো পরের দিন সকালে ওনার যখন বউ আসে, ওনার দেখে যে এরকম উনি সেন্সলেস হয়ে আসে। বাড়ির লোকজন কান্নাকাটি শুরু করে বা বাড়িতে ডাক্তার আসে। তো আসার পর উনি হচ্ছে উনি পরবর্তীতে ওই পাশে একটা মসজিদ ছিল, মসজিদে ইমাম সাহেবকে ডাকা হয় যে উনি যখন সবকিছু পরিবারকে খুলে বলে যে এরকম ব্যাপার, কালকে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। তো তখন একটা ওই পাশের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। তো ইমাম সাহেব তখন ওনাকে একটু তাবিজ বা টুকটাক একটু দোয়া শিখায় দেয় যে এইগুলো আপনি একটু মেনটেন করে চলবেন। তো উনি আসলে যে ভ্যান চালক ছিল, উনি আসলে একটু ঘাট টেরা টাইপের ছিল। উনি আসলে এই সবে বিশ্বাস করতো না, যেটা আসলে মেনলি ব্যাপার হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে উনি সাহসী ছিল। তো এখন উনি এইগুলো মেনটেন করতো না। তো এইভাবেই মানে দিনকাল ভালো যাচ্ছিল ওনার। তো তার কিছুদিন পর রাসেল ভাই যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে যে উনি ভ্যান নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। তো ওনার বাড়িতে যাওয়ার সময় একটা বিস্ফোরণ হচ্ছে ওনার পথে পড়ে। ওনার বাসা যখন উনি যায়, ওইখানে উনি দেখে যে দুইটা পুলিশ দাঁড়ায় আছে। তো ওই পুলিশ দুটো ওনাকে হাত দেখানোর পর উনি যখন পুলিশ দুটো সামনে চলে আসার পর উনি যেটা দেখে যে একটা লাশ মানে ওই পুলিশদের পাশে আছে। তো পুলিশরা বলে যে এরকম আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি, মানে আমাদের গাড়িটা এখানে আসার কথা, বাট গাড়িটা কোনোভাবে আসতেছে না, আর লাশটা অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে,
আর অনেক গন্ধ ছড়াই গেছে, তো আপনি একটু আমাদেরকে পুলিশ স্টেশনে লাশটা নিয়ে যান। তো ওনার হচ্ছে যে বাসা ছিল যেখানে, ওখান থেকে পুলিশ স্টেশনের দূরত্ব মোটামুটি প্রায় 2-3 কিলো ছিল। উনি প্রথমে রাজি হয় না, তো পরবর্তীতে ওনাকে বলে যে আপনি হচ্ছে এটা নিয়ে যান, আপনাকে আমরা একটু বেশি টাকা পয়সা দেবো। তো নর্মালি পুলিশ পুলিশ দুজনে হচ্ছে ভ্যানের মধ্যে উঠানোর পর হচ্ছে লাশটাকে নিয়ে হচ্ছে পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়। তো প্রথম আপনার হচ্ছে রাসেল ভাই 15-20 মিনিট ভালোই ছিল, কোনো সমস্যা হয়নি। তো তার কিছুক্ষণ পর উনি দেখে যে পিছন থেকে মর্মর মানে এক ধরনের যেরকম হচ্ছে মাছের কাঁটা যদি বিড়াল খায় বা যদি হাড় হচ্ছে বিড়াল খায় যেরকম একটা শব্দ হয়, তো এরকম একটা শব্দ হচ্ছে। তো উনি পিছনে মানে ভ্যানটাকে একটু সাইড করে মানে উনি যখন পিছনে তাকায়, এটা আসলে দেখার পর রাসেল ভাই উনি অনেক হচ্ছে একজন সাহসী লোক ছিল, বাট এটা দেখার পর উনি একদম নার্ভাস হয়ে যায়। উনি দেখে যে দুইটা পুলিশ ছিল, ওই দুইটা পুলিশের একদম মানে নাড়ি ভুড়ি বা একদম বুক পুরা চিরে ওই লাশটা হচ্ছে দুইজনের মানে আপনার হচ্ছে শরীর খাচ্ছে। তো এটা দেখে উনি এতই ভয় পায়, উনি আসলে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো এখন উনি সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর পরের দিন গ্রামের লোকজন যখন ওনাকে দেখে, যেহেতু উনি ওখানকার স্থানীয়, ওনাকে নিয়ে নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রায় 2-3 দিন পর ওনার জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরার পর উনি এই ঘটনাটা আসলে ওনার পরিবারকে বলে। এখন এবং কিন্তু এখানে রাসেল ভাই যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে উনি এই মানে ওনার চোখে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা দেখার পর উনি আসলে ওই দিন রাতে উনি স্ট্রোক করছিল। তো মাঝখানে ওনার চিকিৎসার পর উনি আসলে রাসেল ভাই মানে মারা যায়, মানে একটা সময় হচ্ছে উনি মারা যায়। তো পরবর্তীতে ওনার পরিবারের লোকজন জাস্ট কিউরিওসিটির জন্য যে কেন ওনার সাথে এরকম ঘটলো বা কি জন্য হয়েছে এটা জানার জন্য একজন কবিরাজের শরণাপন্ন হয়। ওই কবিরাজের কাছ থেকে জিজ্ঞেস করে যে এরকম ব্যাপার ওনার সাথে কেন হয়েছিল। তো কবিরাজ ওখানে যে কাহিনীটা বলে এটা হচ্ছে ওখানে যে 2টা কবুতর ছিল, ওই কবুতর 2টা হচ্ছে জিন ছিল, 2টা কবুতরের জিন ছিল। তো একটা কবুতরকে আঘাত করার ফলে মানে ওই যে কবুতরটাকে উনি হচ্ছে মানে বাসায় নিয়ে যায়, ওই কবুতরটা আসলে একটা বাচ্চা জিন ছিল। তো বাচ্চা জিন থাকার কারণে ওই কবুতরটার হচ্ছে ওই রকম শক্তিটা একটু কম ছিল অন্যান্য হচ্ছে প্রাপ্তবয়স্ক জিনদের থেকে। তো ওই বাচ্চা জিনটা ওইখানে আঘাত পাওয়ার পর যখন কবুতরটাকে হচ্ছে মানে জবাই করা হয় খাওয়ার জন্য, তো ওই জিনটার হচ্ছে জীবনটা কবুতরের সাথেই ছিল। তো ওই কবুতরটা যখন মারা যায় তখন ওই জিনটাও মারা যায়। তো তখন ওই মানে ওই কবুতরের সাথে আরেকটা যে কবুতর ছিল ওইটা ছিল হচ্ছে আরেকটা জিন, ওটা প্রাপ্তবয়স্ক একটা জিন ছিল। তো ওই জিনটা আসলে মূলত হচ্ছে এই ভ্যান চালককে হচ্ছে বিভিন্নভাবে ভয় দেখাইছে। তো উনি ভয় দেখানোর পর যখন উনি কোনোভাবে ভয় পাইতো না, মানে জিনটার আসলে মেইন হচ্ছে অ্যাম্বিশন ছিল যে কোনো না কোনো ভাবে ক্ষতি করা। তো এখন ওই জিনটা পরবর্তীতে ওনাকে এমন ভাবে ভয় দেখাইছে যে পরবর্তীতে আসলে উনি মানে স্ট্রোক করে মারা যায়। তো এটাই ছিল আমার ঘটনা রাসেল ভাই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আমার পক্ষ থেকে। আমি রাসেল আছি আপনাদের সাথে, এতক্ষণ ছিলাম, আপনাদেরকে ঈদ এপিসোড উপহার দিলাম। জানি না কেমন লেগেছে, তবে যদি এতটুকু ভালো লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এবং মনে করব যে আপনাদের এত ব্যস্ততার মাঝে, ঈদের এই ব্যস্ততার মাঝে আপনারা যেটুকু সময় আমাদেরকে দিলেন সেইটুকু সময় আমাদের সাথে আপনাদের আনন্দে কেটেছে, ভালো কেটেছে, আপনারা উপভোগ করেছেন, এটাই আমাদের সবচাইতে বড় পাওয়া। আপনারা আমাদেরকে কমেন্ট করুন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আমাদের যে স্বাধীনের যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনেও কিন্তু আপনারা আমাদেরকে লিখতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আর যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ রাখুন। আমাদের সাথে সব সময় জানিয়ে দিন আপনাদের কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না, কি অবস্থা, সবকিছু জানতে চাই আপনাদের কাছ থেকে। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আজকের মতো, কিন্তু বিদায় নিচ্ছি এই কারণেই যে রাত হয়ে যাচ্ছে এবং আপনাদের অনেক মূল্যবান সময় আমরা নিয়ে ফেলেছি। ঈদের মধ্যেও আত্মীয় পরিজন নিয়ে ঈদ কাটাতে গেছেন, এখন সবচেয়ে বেশি সময় কাটানো দরকার আত্মীয় পরিজনের সাথেই। আর সবকিছু বাদ, আপনাদের ঈদ ভালো কাটুক, ঈদের মতো আনন্দময় হোক প্রতিটি দিন, এই কামনায় আজকের মতো শেষ করছি।
আল্লাহ হাফেজ। You never were alone. Juju আসছে. You are not alone. আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Food.com. The fear returns with Russell. ঈদ মোবারক। ঈদ যখন আছে তখন বোনাসের কথাটা সবসময় চলে আসে। যখন ঈদ আসে তখন আমরা দেখি নানা জায়গায় আমরা বোনাস নিয়ে কথা বলছি বা সেলামি নিয়ে কথা বলছি। ঈদের বোনাস বলুন আর সেলামি বলুন, যে কোনো একটি যেটা আপনার জন্য সুবিধা সেটিকেই ধরে নিন, কারণ এই মুহূর্তে বোনাস বা সেলামি হিসেবে আলফমান ভাইয়ের আরো একটা ঘটনা আমি প্লে করতে যাচ্ছি। এটিও ঈদ উপলক্ষে আমাদের বিশেষ উপহার ভূত.com এর তরফ থেকে। আশা করছি ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ভূত.com এর সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রাসেল ভাইকে ধন্যবাদ আমার ঘটনাটি সিলেক্ট করার জন্য। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি শহর কেন্দ্রিক এবং গ্রাম কেন্দ্রিক দুই ঘটনার একটা মিশেল বলা চলে। ঘটনার ধারাবাহিকতায় একবার শহরে ঘটেছে, আবার গ্রামে ঘটেছে। এই কারণে এই ঘটনার মধ্যে আপনারা শহর এবং গ্রাম দুটো জায়গারই একটা অনুভূতি আপনাদের মনে জাগ্রত হবে ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাই। এবারের ঘটনাটিও আমি যার কাছ থেকে পেয়েছি তার নাম হচ্ছে সৌমিত্র রয়। এই ঘটনাটি মূলত যার সঙ্গে ঘটেছে তিনি ওই সৌমিত্র রায়েরই পরিচিত এক দাদা হন। উনি হিন্দু ধর্মাবলম্বী। তো সঙ্গত কারণে তার নাম বলা যাচ্ছে না, শুধু এতটুকু বলবো উনি বর্তমানে বাংলাদেশের খুব নাম করা একটি রেস্টুরেন্টের চিফ শেফ হিসেবে দায়িত্ব পালন করছেন, মানে কুক। তো ঘটনাটি যখন ঘটেছিল 2008 সাল, উনি 2008 সালের আগেই ওনার গ্রামের বাড়ি থেকে ঢাকাতে এসেছিলেন। 2008 সালে উনি তখন একটি সাধারণ মানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। উনি থাকতেন ওই সময়টাতে মোহাম্মদপুরে একটি ছোট্ট বাসায় উনি একাই থাকতেন, ব্যাচেলর বাসায়। ওনার সাথে কোনো রুমমেট ছিল না। সকালবেলা উনি অফিসে চলে যেতেন, নাস্তা বা দুপুরের খাবারটা উনি বাইরে সারতেন, রাতের বেলা উনি নিজে রান্না করে খেতেন। তো এভাবেই চলছিল দিন। তো 2008 সালের একদম শেষ দিকে, তখন মানে ঠান্ডা পড়বে ভাব, অক্টোবরের শেষ দিকে নভেম্বরের শুরু, এমন একটা সময় আর কি। তো উনি ওই দিন অফিস থেকে বাড়িতে আসতে আসতে বেশ দেরি হয়ে যায়, মোটামুটি রাত 12টা 12:30 বেজে যায় আর কি। তো আসার পরেই প্রথমে যে কাজ সেটি হচ্ছে যে ওনাকে রান্নার প্রক্রিয়া তো শুরু করতে হবে, কারণ উনি বাইরে থেকে আর খেয়ে আসতে পারেন নাই। কারণ উনি যখন রাতের বেলা ফিরছিলেন তখন ওনার বাসার আশেপাশে অনেক রেস্টুরেন্ট গুলোই বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে উনি বাইরে থেকে খেয়ে আসতে পারেন না। উনি চিন্তা করেন, যাক প্রতিদিন যেহেতু বাসায় রান্না করি, বাসায় আজকেও রান্না করব, দেরি হয়েছে তাতে কি। তো উনি বাড়িতে ফিরে কিছুটা ফ্রেশ হয়ে উনি রান্না চাপিয়ে দেন। এখন বেশি তরকারি রান্না করার তো এখন মানে সুযোগ নাই বা সময়ও নাই। উনি ওই ভাতের মধ্যে আলু টালু দিয়ে, আলু বেগুন মানে এগুলো ভর্তা করে খাবেন এই চিন্তা করে ভাত চড়ান। ভাত চড়ানোর পর উনি যেটি করেন সেটি হলো যে ওনার ফ্ল্যাটের যে বারান্দা, ওই বারান্দাতে চেয়ার রাখা ছিল, উনি বারান্দাতে এসে বসতেন। কারণ ওনার বারান্দার সাথে লাগোয়া হচ্ছে, মানে ওনার বাড়ির সাথে, যে বাড়িতে থাকতেন আর কি, ওই বাড়ির সাথে লাগোয়া একটি চওড়া রাস্তা রয়েছে,
খুব গলিও মানে গলি বলা চলবে না, ও রাস্তায় গাড়ি টাড়ি ঢোকে আর কি, মানে প্রাইভেট কার পাশাপাশি দুটো প্রাইভেট কার ক্রস করতে পারে এরকম একটা রাস্তা আর কি। ওরকম একটা রাস্তার পাশেই ওনার যে বাড়িতে ভাড়া থাকতেন আর কি, সেই বাড়িটা আর কি। তো উনি ওই বারান্দায় এসে বসেছেন, বসে উনি চিন্তা করছেন যে একটু ফোনে পরিবারের সাথে একটু কথা বলি বাড়িতে, দেশের বাড়িতে। দেশের বাড়ির লোকজন মানে এত রাত্রে জেগে থাকার কথা না, তারপর জরুরি প্রয়োজন ছিল কথা বলার, তো উনি কথা বলছেন। তো কথা বলতে বলতে হঠাৎ করে মানে উনি দেখতে পান যে এই যে নিচের যে রাস্তা, ওই রাস্তার দুপাশে ল্যাম্পপোস্ট ছিল, ল্যাম্পপোস্টের আলো ক্ষীণ ছিল, মানে দীর্ঘদিন লাইট যদি আলো বিকিরণ করতে করতে অনেক সময় দেখা যায় যে আলোর পরিমাণটা কমে গেছে, ওই রকম ছিল আর কি, আলোটা হালকা আলো। তো উনি ওই হালকা আলোতে দেখছিলেন বেশ লম্বা একজন মহিলা, লম্বা বলতে খুব অস্বাভাবিক রকমের লম্বা, বিষয়টা এরকম নয়, ম্যাক্সিমাম 6 ফুট হবে, এরকম একজন মহিলা, লাল শাড়ি পরা, বধূ বেশে লাল শাড়ি, বিষয়টা এরকম নয়, এমনি সাধারণ একটি লাল শাড়ি পরা বলে মনে হচ্ছে আলোতে, আর মাথায় ঘোমটা দেয়া। তো সে কি করছে, ওই রাস্তার এক পাশ থেকে আর এক পাশ পায়চারি করছে এবং খুব দ্রুত গতিতে হাঁটছে। প্রথম দিকে উনি মোবাইলে কথা বলতে বলতে অতটা ভালো বুঝতে পারেননি, মনে করছে এটা স্বাভাবিক, কেউ হয়তো প্রয়োজনে দ্রুত হাঁটছে। আবার চিন্তা করেছিলেন যে অনেক সময় যারা ডায়াবেটিস আক্রান্ত হয় আর কি, তো তারা বিশেষ করে মহিলারা বাড়িতে যখন রাস্তাঘাটের লোকজন বেশি থাকে, ওনারা হাঁটাহাঁটি করতে বেশ আনইজি ফিল করেন, রাতের বেলা অনেক সময় তারা হাঁটাহাঁটি করেন এবং বেশ দ্রুত গতিতে হাঁটতে হয়। উনি মনে করেছেন এরকম কেউ হয়তোবা। তো উনি কথা বলছেন, মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে এরকম দ্রুত গতিতে হাঁটা, মানে যিনি হাঁটছেন তার দিকে। তো একটা পর্যায়ে ওনার মোবাইলের কথা বলা শেষ হয়ে যায়, কথা বলা শেষ করে উনি ফোনটা পাশে রাখেন, তখন উনি বসেছিলেন, এরকম হয়ে গেছে প্রায় 15 মিনিট হয়ে গেছে। তো 15 মিনিট ধরে যে ওই যে মহিলা হাঁটাহাঁটি করছে, এই বিষয়টা উনি মাঝে মাঝে তাকিয়েছেন, আর ওনার কনসেন্ট্রেশনটা ছিল তো যে ফোনে কথা বলছেন পরিবারের সাথে। তো উনি ফোন রেখে দেওয়ার পর উনি চিন্তা করছেন যে আচ্ছা, এই মহিলা এবার একটু দেখিতে এইরকম করে হাঁটাহাঁটি করছে কেন, এটা তো খুব স্বাভাবিকভাবে হাঁটা না, কারণ যারা ব্যায়ামের জন্য হাঁটেন তাদের হাঁটার একটা ধরন আছে, কিন্তু এনাকে দেখে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। উনি ভালো করে তার দিকে তাকান, উনি দেখতে পান যে মানুষ হেঁটে গেলে হাঁটার সময় শরীরের এক ধরনের মুভমেন্ট হয়, যেটা স্বাভাবিক, পুরুষ হোক মহিলা হোক। কিন্তু এই মহিলা যে এত দ্রুত হাঁটছে, মনে হচ্ছে সে হাঁটছে না, সে ভেসে ভেসে যাচ্ছে, একবার এপাশ একবার ওপাশ, রাস্তার এই মাথা ওই মাথা, রাস্তায় ওই সময় কোনো লোকজন নাই। আর তখন বেশ রাত, উনি রাত 12:30টায় বাসায় আসছেন, আবার রান্না চড়িয়েছেন ফ্রেশ হয়ে, তো মোটামুটি রাত তখন বেশ অনেকই বাজে, রাস্তাঘাটের লোকজন নাই কেউই, মাঝে মাঝে দু একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে নিচ থেকে, এছাড়া আর কোনো সারা শব্দ নেই। তো উনি চিন্তা করলেন, ধুর, এই মহিলা হাঁটছে হাঁটুক, এগুলা দেখে আমার লাভ কি। তো উনি একটা সিদ্ধান্ত উপনীত হন যে এই মহিলাটা স্বাভাবিক কোনো মহিলা নেই, এটা কোনো একটা পাগলি হবে, তাছাড়া এরকম অস্বাভাবিক রকমের হাঁটাহাঁটি কেউ করে না। তো উনি বিষয়টা ওই পর্যন্তই ভেবেছেন, কোনো প্যারানর্মাল কোনো কিছু ওরকম মনে করেন নাই। তারপর ওনার তো মনে পড়ে যে উনি তো ভাত বসিয়ে রেখেছেন, তো উনি আবার বারান্দা থেকে ঘরে চলে আসেন। উনি ঘরে এসে স্বাভাবিকভাবে ভাতের খাওয়ার যে প্রসেসটা, মানে আবার আলু ভর্তা এগুলো সবকিছু করে খাওয়া দাওয়া করে বিছানা পেতে উনি শুয়ে পড়েছেন। তো উনি যখন শুয়ে পড়েছেন তখন ওনার ভাষ্য মতে রাত আনুমানিক প্রায় 2:30টার মতো বাজে, মানে এরকম সময় আর কি হয়েছে আর কি, শুয়ে পড়তে পড়তে এরকম, আর অন্যান্য হাতের কাজ শেষ করতে করতে তারপরে কিচেনটা গুছিয়ে রাখতে রাখতে এরকম সময় হয়েছে। তো উনি যখন শুয়ে পড়েছেন তখন কিন্তু শীতকালের শুরুটা, তখন উনি ফ্যান চালাতেন না, মানে ওই সময় ফ্যান চালানোর প্রয়োজন ছিল না, ফ্যান ছাড়াই ঠান্ডা লাগছিল। আর উনি যেই পাশটাতে শুতেন ওই পাশে একটা উইন্ডো আছে, ওই উইন্ডোর আলো, মানে আশেপাশের যে সমস্ত ল্যাম্প পোস্ট বা অন্যান্য বাড়ির বারান্দায় যে আলোগুলো জ্বলে, ওই জানালা দিয়ে হালকা আলো ওনার রুমে আসার জন্য ডিম লাইট জ্বালানোর প্রয়োজন ছিল না ওনার। তো উনি শরীরের উপরে একটা পাতলা কম্বল দিয়ে শুয়েছেন, মানে চিত হয়ে শুয়েছেন। তো
তো চিত হয়ে যখন শুয়েছেন, শোয়ার সাথে সাথে মানে তখন তো ঘুমান নাই, একদম মানে উনি সেন্সে রয়েছেন আর কি, কেবল শুয়েছেন আর কি। হঠাৎ করে ওনার চোখ যায় ফ্যানের দিকে, যে ফ্যানটা ওনার খাটের ঠিক উপরেই ছিল। ফ্যানের ব্লেড ছিল 3টা, স্বাভাবিকভাবে যে ফ্যানগুলোর যে ব্লেড আর কি, আমরা তো দেখি 3টা ব্লেড আর কি। তো উনি দেখতে পান একটা ব্লেডের উপর একটু আগে যে মহিলাকে উনি দেখেছেন হাঁটাহাঁটি করতে, ঠিক ওই রকমই, ওই শাড়িটাই পরা, মাথায় ঘোমটা দেয়া, ওই ব্লেডের উপরে পা ঝুলিয়ে বসে আছে। প্রিয় লিসেনার্স, একটা ফ্যানের পাতলা ব্লেডের উপরে একটি বড় আকৃতির বিড়ালও কিন্তু বসতে পারে না, কারণ ব্লেডটা বেঁকে যায়, ওই বিড়ালও নিচে পড়ে যাবে। সেখানে কোন একটা মানুষ ব্লেডের উপরে বসে থাকবে, এটা কিন্তু সম্পূর্ণ অস্বাভাবিক একটি জিনিস। তো উনি যখনই, যেহেতু উনি চিত হয়ে শুয়েছিলেন এবং যখনই উপর দিকে তাকিয়েছেন, তাকানোর সাথে সাথে মানে ওই ব্লেডের উপর যে বসে আছে তার চোখের সাথে আই কন্টাক্ট হয় এবং উনি দেখতে পান যে চোখ দুটো ওই ঘুমটার আড়ালেই জল জল করে জ্বলছে, কিন্তু চেহারা বোঝা যাচ্ছে না। এবং যখনই আই কন্টাক্ট হয়েছে 1 কি 2 সেকেন্ড, এর পরপরই সাঁ করে ওই উপর থেকে, ওই ব্লেডের উপর থেকে ওই মহিলাটা একদম উড়ে এসে ওনার বুকের উপর ধরাম করে বসে। তো যখন বসে তখন উনি অতটা ভারী, মানে উপর থেকে যে এসে পড়েছে ওই রকম ভার ওনার অনুভূত হয়নি, মনে হয়েছে দমকা একটি বাতাস এসে ওনার বুকের উপর এসে বসেছে এবং বসে যে কাজটি করেছে ওনার গলা চেপে ধরেছে। এখন আচমকা এই জিনিসটা হওয়ার সাথে সাথে উনি প্রচন্ড ভয় পেয়েছেন। উনি বেশ সাহসী মানুষ ছিলেন এবং এতটা সাহসী মানুষ ছিলেন যে গ্রামে অনেক সময় বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে বাজি ধরে বিভিন্ন সাহসী কর্মকাণ্ড করতেন, আর রাত বিরাতে হাঁটা চলা ওনার জন্য কোনো ব্যাপারই ছিল না। তো উনি যতই সাহসী হন না কেন, হঠাৎ করে ব্লেডের উপর এরকম একজন মানুষকে বসে থাকতে দেখা, তারপর আবার এরকম উড়ে এসে তার বুকের উপর বসে পড়ে এবং তার গলা চেপে ধরা, এই বিষয়টা তাকে হঠাৎ করেই ভয় পাইয়ে দেয়। আর যখন এই কাজটি হচ্ছে তখন উনি হাত দুটি ছাড়ানোর জন্য চেষ্টা করছেন। উনি যখন ওনার 2 হাত দিয়ে ওনার গলায় চেপে ধরা হাত দুটি ধরেছেন, ছাড়িয়ে নেওয়ার জন্য, উনি অদ্ভুত রকমের একটা অনুভূতি ওনার শরীরের মধ্যে উনি ফিল করেন নাকি, এই অনুভূতিটা ফিল করেন। উনি বুঝতে পারেন যে উনি যে হাতটা ধরেছেন এটা আসলে হাতই না, মনে হচ্ছে উনি বাতাসের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছেন, একটা বায়বীয় একটা অবয়ব হচ্ছে ওই হাত। অথচ এই শক্ত হাতটি ওনার গলা চেপে ধরেছে, কিন্তু ওই যখন উনি ওই হাতটি চেপে ধরতে গিয়েছেন ওই হাতটি একটা বায়বীয় হাত। এরপরে উনি ওনার 2 হাত দিয়ে ওই যে ওনার বুকের উপর বসে থাকা যে অবয়বটি শাড়ি পরা, তাকে জাপটে ধরে ওনার বুকের উপর থেকে সরানোর চেষ্টা করতে গিয়েছেন। যখন 2 হাত দিয়ে তাকে জাপটে ধরতে গিয়েছেন তখন দেখে, আরে এটা তো কোনো অবয়বই না, এটা একটা বায়বীয় জিনিস। ওনার হাত ওই অবয়বটি শরীরের ভিতর দিয়ে চলে যাচ্ছে। এখন উনি কি করবেন? ওদিকে ওনার নিঃশ্বাস কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ থাকলে ওনার মৃত্যু অনিবার্য অবস্থায় উনি একটু সাহস সঞ্চয় করে উনি ওনার নিজের শরীরটাকেই বাঁকিয়ে ফেলেন এবং বাঁকিয়ে একটা শরীর ওনার শরীরটাকে একটু ঝাড়া দেওয়ার চেষ্টা করেন। যখন ঝাড়া দেওয়ার চেষ্টা করেছেন তখন ওনার শরীরের উপর থেকে ওই জিনিসটা খাটের এক পাশে পড়ে গেছে। পাশে বলতে ওনার তো সিঙ্গেল চৌকি ছিল, খাটের নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পর উনি দেখতে পান ওই জিনিসটা হামাগুড়ি দিয়ে খাটের নিচে ঢুকে গেল এবং খাটের নিচে ঢুকে ওনার পা যেদিকে ছিল ওই দিক দিয়ে বের হয়ে আবার হামাগুড়ি দিয়ে ওনার বুকের উপর এসে ধরম করে বসেছে, বসে আবার ওনার গলা চেপে ধরেছে। উনি এবারও ধস্তাধস্তি করার চেষ্টা করেন, কিন্তু এবারও দেখেন যে তার অবয়বটা বায়বীয় অবয়ব, ওনার সাথে কোনোভাবে পেরে উঠছে না। উনি যেই প্রক্রিয়াতে শুরুতে ওই অবয়বটিকে শরীরের উপর থেকে ফেলে দিতে পেরেছেন, তিনি একই প্রক্রিয়ায় তাকে ফেলে দেন। ওই অবয়বটি আবারও চোখের নিচে ঢুকে যায়, এবার তার মাথার সাইড দিয়ে বের হয়, চোখের ওই সাইডটা দিয়ে বের হয়ে আবার তার বুকের উপর এসে বসে। এবার আর শুধু গলা চেপে ধরেছে বিষয়টা এরকম না, তার শরীরটাকে খামচে দিতে থাকে। উনি ফিল করেন ওই অবয়বটার হাতের নখগুলো বেশ ধারালো এবং ধারালো ওই নখ দিয়ে তার শরীরটাকে সে ক্ষত বিক্ষত করছে। তো উনি
ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। আর উনি যেই তন্ত্রমন্ত্র জানতেন, ওনার ধর্মের যেই তন্ত্রমন্ত্রগুলো, সেগুলো উনি পাঠ করছেন। কিন্তু ওই যে অবয়বটি, এই অবয়বটির এখান থেকে সরে যাওয়ার কোনো নাম নিশানা নেই। এর মধ্যে উনি একবার সেন্সলেস হয়ে যান। কতক্ষণ সেন্সলেস ছিলেন উনি বলতে পারেন না। ওনার আবার যখন ঘুম ভাঙে তখন দেখে ওই অবয়বটি তার পাশে দাঁড়িয়ে আছে। যখনই সেন্স ফিরেছে আবার ওই অবয়বটি তার উপর চড়াও হয়। এইভাবে তার সাথে ধস্তাধস্তি চলতে থাকে। একটা পর্যায়ে কি হয় যে ওনার ওই বাড়ির পাশে, যে বাড়িতে ভাড়া থাকতেন, ওই বাড়ির পাশে একটা মসজিদ ছিল। ঠিক ওই মসজিদ থেকে আজানের শব্দ আসে না, অনেক দূর থেকে একটা আজানের শব্দ ভেসে আসে। মানে সেটা অনেক দূরের একটা মসজিদ আর কি। মানে তখন ফজরের আজানের সময় হয়ে গেছে। যখন ওই ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই ফজরের আজানের সময় হয়ে গেছে এবং দূর থেকে আজানের ধ্বনিটা ভেসে আসে, তখন ওই অবয়বটি ওই ভাইকে ছেড়ে দিয়ে সে ওই যে বারান্দার দিকে চলে যেতে চায়। আর যখন বারান্দার দিকে চলে যেতে মানে উদ্যত হয় এবং কিছুটা পথ এগিয়েও যায়, তখন ওই ভাইয়ের হয় হলো প্রচন্ড রাগ। ভয় তো ছিল এবং রাগও হয় প্রচন্ড, যে তার শরীরটাকে ক্ষত বিক্ষত করলো, আচমকা এভাবে এসে আক্রমণ করে তার ভয় পাইয়ে তো দিয়েছে এবং তার শরীরে অনেক ক্ষতি সাধন করেছে। সে চিন্তা করে, দাঁড়া, তুই যাবি কোথায়? তো উনি, শরীরটা যদি ওনার খুব দুর্বল হয়ে পড়েছে, তারপরও উনি কষ্টে মষ্টে নিজের শরীরটাকে দাঁড় করান। দাঁড় করিয়ে উনি ওই অবয়বটার দিকে এগিয়ে গিয়ে ওই অবয়বটার এই যে এত ধস্তাধস্তি হচ্ছে, তার মাথার ঘোমটা কিন্তু খোলে নাই, তার পুরো চেহারা কিন্তু সে কখনো দেখতে পায়নি, জাস্ট খালি জল জল চোখটাই দেখেছিল। তো উনি কি করে, ওই ঘোমটার পেছন থেকে ফপ করে মাথার চুল চেপে ধরে। যখন চুল চেপে ধরেছে তখন এই যে এতক্ষণ কিন্তু এই ধস্তাধস্তি হচ্ছে, ওই মহিলা কোনো কথা বলেনি, শুধু গোঙানির আওয়াজ তার গলা দিয়ে বের হয়ে এসেছে। যখনই মাথার চুল ফপ করে চেপে ধরেছে তখন নাকি নাকি সুরে মহিলা কণ্ঠে সে বলে ওঠে, এই আমারে ছাড়, তুই কিন্তু কাজটা ভালো করলি না, আমি কিন্তু তোকে এমনি এমনি ছেড়ে দেব না, তুই আমার চুল ধরলি কেন, ছাড় আমারে ছাড়। তখন ওই ভাই বলেছে, না আমি ছাড়বো না। ও, ফজরের আজান দিছে আর তোমার যাওয়ার সময় হয়েছে না? আজান তো আরো মসজিদে দেবে, একটু পরে সকাল হবে, তোকে আমি যাইতে দিব না। তারপরে ওই মহিলাটি কি করে, ঘুরে, যখন ঘুরে মানে তার দিকে ঘুরে তাকায়, তখন তার চেহারাটা ওই ভাই দেখতে পান। দেখেন যে মুখটা একদম পুড়ে গেলে যেরকম হয় আর কি, মানে একদম ঝলসে যাওয়ার চেহারা এবং চামড়াটা মুখের সাথে লেগে আছে, এমন একটা চেহারা। এবং ওই চেহারা হঠাৎ করে দেখে ওই ভাই বেশ ভয় পেয়ে যান। তখন ওই একটু দূরে সরে আসেন। ওই মহিলাটি আবারও ঘুরে যখন চলে যেতে যাবে, ওই ভাই আবারও যাই খপ করে তার চুল চেপে ধরেন। এবং তখন যেটা হয় সেটা হলো যে ওনার কাছে মনে হলো ওই চুলটা একটু আগে যিনি শক্ত করে ধরে রেখেছিলেন যে জায়গাটা, ওটা একদম পিচ্ছিল হয়ে গেল। এবং ওই সময় দ্বিতীয় টাইমে যখন ওই মহিলাটি বেরোতে গেছে, তখন ওই যে ওনার বিছানার পাশে জানালা, ওই দিক দিয়ে যেতে গিয়েছিল আর কি। তো জানালা শিক গলে সে বেরিয়ে চলে গেল। মনে হলো একটা খুবই তুলতুলে একটা অবয়ব যে জানালার শিকের ভেতর দিয়ে বেরিয়ে চলে গেল এবং অদৃশ্য হয়ে গেল। আর ওনার শরীরে তো অনেক ক্ষত সৃষ্টি হয়েছিল। উনি ওই ভোরবেলায় ঢাকাতেই ওনার এক আত্মীয় থাকতেন, বেশ দূরে থাকতেন, উত্তরা বা অন্য কোন সাইডে আর কি। তো তাকে ফোন করেন। বেশ অনেকবার ফোন করার পরে, যেহেতু সকালবেলা মানে ভোরবেলা ঘুমিয়েছিলেন তিনি, তো তার ঘুম ভাঙে বলেন যে কি হয়েছে। বলেন যে ভাই, আপনি তাড়াতাড়ি আমার মোহাম্মদপুরের বাসায় আসেন, আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, তো আমার শরীর অনেক ক্ষত হয়েছে, তো আপনি একটু তাড়াতাড়ি আসেন। তো উনি সেই যেহেতু দূরে থাকতেন, ওখান থেকে আসতে বেশ সময় লাগে, আসেন সকাল 9টার দিকে, 9টা, 9:30 বা 10টার দিকে তিনি চলে আসেন। তা আসার পর দেখেন যে তার শরীরে বিভিন্ন জায়গায় মানে আঁচড়ের দাগ এবং রক্ত পড়ছে প্রচন্ড। তো উনি বলেন যে তাহলে চলো হাসপাতালে নিয়ে যায়, তুমি এখনো হাসপাতালে যাও না, তুমি তো হাসপাতালে যাওয়ার মতো শরীরের শক্তি তোমার আছে, তো এইভাবে তুমি বসে আছো কেন? বলেন না, আশেপাশে তো আসলে অনেক লোক আমাকে চেনে, বেশ বছর 3-4 ধরে এখানে আছি, তো আমার এই অবস্থা দেখলে অনেকেই তো অনেক প্রশ্ন করবে, কি হলো, কে আক্রমণ করলো বাসার মধ্যে,
অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, অনেকে হাসি তামাশা করবে, অনেকে বিভিন্ন রকম ভাবে কটাক্ষ করবে। তো এই জন্য এই বিষয়টা আমি এড়িয়ে যেতে চাই, আমি এখানে ডাক্তার দেখাতে চাই না, আপনি আমাকে দেশের বাড়িতে নিয়ে চলেন। তো সাথে সাথে ওই লোকটা তার দেশের বাড়িতে নিয়ে যায়। দেশের বাড়িতে নিয়ে যাওয়ার পর স্থানীয় একজন ভালো কবিরাজ ডাকা হয়, যেহেতু উনি পুরো ঘটনাটা সকলকে বলেছিলেন এবং সকলে বুঝতে পেরেছেন এটা কবিরাজকে ডাকতে হবে। তো একজন কবিরাজকে ডাকেন, উনি খুব ভালো একজন কবিরাজ ছিলেন। কবিরাজ আসেন, আসার পরে সব কথা শোনেন এবং ওনাকে কিছু ট্রিটমেন্ট দেন। উনিও ওনার যে সমস্ত ট্রিটমেন্ট গুলো সেগুলো উনি করেন এবং বলেন যে তোমার যে ক্ষতিটা হয়েছে শারীরিক ক্ষতি, তো এটা তোমাকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তারি ট্রিটমেন্ট তোমাকে করাতে হবে। তো উনি বাড়িতে যাওয়ার পর প্রায় 10 দিন উনি জ্বরে আক্রান্ত ছিলেন, আর শরীরটা অনেক দুর্বল হয়ে পড়েছিল। প্রায় মাস 3 উনি টানা চিকিৎসা নিয়েছিলেন বাড়িতে থেকে। আর ওই যে কবিরাজ তাকে নির্দিষ্ট কিছু কাজ শিখিয়ে দেন যে তুমি কন্টিনিউ এটা করতে থাকবে। আর ওই জিনিসটা কেনই বা তোমার পিছু নিয়েছে, কেনই বা তুমি দেখেছো, সম্ভবত সে হাঁটাহাঁটির একটা পর্যায়ে ওই অবয়বটা খেয়াল করেছে, তুমি তাকে দেখেছো, এই জন্য হয়তোবা সে তোমার উপর আক্রমণ করেছিল। কিন্তু সে যখন চলে যাচ্ছিল তোমার ওই মাথার চুল চেপে ধরার সাহসটা করা উচিত হয় নাই। তো ও তো আবার আসবে, যেহেতু বলে গেছে যে তোমাকে দেখে নেবে, সুতরাং তোমার তো সাবধানে থাকতে হবে। এই কথাগুলো তাকে বলেন এবং ওনাকে কিছু জিনিস শিখিয়ে দেন যে এই জিনিসগুলো তুমি সবসময় করে যাবা, কখনো এটা থামাবা না, নাহলে কিন্তু ওই জিনিসটা তোমার কাছে আবার আসবে। তো উনি সে কাজগুলো করেন, কোনো সমস্যা হয় না। এরপরে আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান। আবার উনি ঢাকাতে আসেন, আগের চাকরিটা তো ছিল না। আর ওনার এই রেস্টুরেন্টের যে কুক হিসাবে কিছু কোর্স করা ছিল, যার কারণে উনি একটি নামকরা হোটেলে সাধারণ একজন কুক হিসাবে নিয়োগ পান, মানে অ্যাসিস্ট্যান্ট কুক আর কি। তো সেখানে উনি ওনার কাজ শুরু করেন, নতুন কর্মজীবন শুরু করেন আর কি। তো এভাবে চলছিল প্রায় 3 থেকে 4 বছর এভাবে চলে আর কি। তো 2012 সালের দিকে একটি ঘটনা ঘটে। এই ঘটনা ঘটার পেছনে আরেকটা কারণ ছিল, সেটি হলো যে উনি কিন্তু প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস ওই যে কবিরাজের শিখিয়ে দেওয়া বিভিন্ন কাজগুলো করেছেন, কন্টিনিউ করে যেতেন। কিন্তু আস্তে আস্তে যখন উনি সুস্থ হয়ে গেলেন, কোনো ভয়ের ঘটনা ঘটে না, রাতের বেলা আবার উনি বাসায় একা থাকতেন, কোনো ধরনের কোনো কিছু উনি দেখেন নাই। তো এইভাবে যখন 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে গেল, ওনার মধ্যে কিন্তু আস্তে আস্তে শিথিলতা চলে আসে। কবিরাজের শিখিয়ে দেওয়া ওই আমলগুলোর উপর ওনার শিথিলতা যখন চলে আসে, তখনই এই ঘটনাটি ঘটে। উনি 2012 কি 13 সালের দিকে উনি ওই গ্রামের বাড়িতে, ওনার যে গ্রামের বাড়ি সেখানে গিয়েছিলেন। তো গ্রামের বাড়িতে গেলে কি হয় সেটা হলো যে গ্রামে ওনার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে আড্ডা হয়। তো এরকম সন্ধ্যার পরে বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে, বিকাল থেকে আড্ডা দিচ্ছিলেন, তো সন্ধ্যার পরে আড্ডা দিয়ে উনি বাড়িতে ফিরছিলেন। তো ওনার বাড়িতে ফেরার সময় উনি একটি নির্জন রাস্তা মানে দিয়ে যাচ্ছিলেন আর কি। তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়, ওই রাস্তা দিয়ে যে লোকজন কখনো যায় না বিষয়টা এরকম নয়, সেটা যায়। সময়টা হচ্ছে এশার নামাজের পরে আর কি। তো উনি যাচ্ছিলেন, দূর থেকে দেখছেন যে বেশ 6 ফুট আকৃতির সাদা জুব্বা পরা লম্বা কেউ একজন আসছে। তো উনি মনে করছেন ওনার গ্রামে একজন মুরব্বী আছে, মুসলিম। তো সে তাকে খুব স্নেহ করে আর কি, মানে এই ভাইকে খুব স্নেহ করে। উনি চিন্তা করছেন ওই মুরব্বী আসছে, তো মুরব্বীর সাথে এতদিন পরে দেখা, চিন্তা করছেন সালাম দিয়ে তার সাথে কুশল বিনিময় করব। তো উনি যত কাছে যাচ্ছেন তার চেহারাটা তত স্পষ্ট হচ্ছে। তো যতটা স্পষ্ট হচ্ছে মনে হচ্ছে এই মুরব্বীটাকে উনি চেনেন না। আর একদম যখন কাছাকাছি বলতে কি ধরেন যে 4-5 হাত দূরত্বে, তখন এই অবয়বটির চেহারা উনি ভালো করে দেখতে পান। তখন দেখেন যে এই অবয়বটি সেই অবয়ব, যেই অবয়বটি লাল শাড়ি পরা অবস্থায় তাকে দেখেছিলেন আজ থেকে 3-4 বছর আগে মোহাম্মদপুরের ওই বাড়িতে। চোখ জল করছে, মুখ ঝলসানো এবং চামড়াগুলো মুখের সাথে লেগে আছে। এবং তাকে দেখেই ফ্যাসফেসে কণ্ঠে ভয়ানক মানে বিশ্রী ভাবে একটা হাসি দেয় এবং বলে ওঠে, কি তোকে বলছিলাম না তোরে আমি এমনি এমনি ছেড়ে দেব না, আজকে যাবি কোথায়, আজকে তো তোকে পাইছি। তো যখনই আসলে ওই ভয়ানক ভাবে হাসি দেয় এবং এই কথা বলে ওঠে, উনার কিছু মনে নাই, উনি ওইখানে সেন্সলেস হয়ে পড়েছেন। উনার যখন জ্ঞান ফেরে, কতক্ষণ আসলে উনি অজ্ঞান ছিলেন তা উনি জানেন না। ওই উনার জ্ঞান ফেরার পরে
উনি দেখেন উনি ওনার বাড়িতে শুয়ে আছেন, তখনও কিন্তু রাত মানে ভোর হয়নি। তো বাড়ির লোকজনকে জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন বাড়ির লোকজন বলে যে তার দেরি দেখে তাকে বারবার ফোনে কল করা হচ্ছিল বাসা থেকে, কিন্তু উনি ফোনটা পিক করছিলেন না। একটা পর্যায়ে ফোন বন্ধ অবস্থায় পাওয়া যায়। তখন বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হন। বিভিন্ন রাস্তা খুঁজতে খুঁজতে তারও বন্ধু বান্ধবদের সাথে কথা বলেন যে সে কোথায়। সে বলে যে সে তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে বাড়ির দিকে। তখন তারা যখন খুঁজতে থাকেন তখন বিভিন্ন রাস্তা খুঁজে এই নির্জন রাস্তায় তাকে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। তো আবার সেই কবিরাজকে খবর দেওয়া হয়। তো কবিরাজ এমনিতেই বয়স্ক মানুষ ছিলেন, 3-4 বছর পরে আরো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন তিনি। তো তিনি আসেন, এসে তাকে খুব বকাঝকা করেন যে তোমাকে বলছিলাম না যে তোমাকে যেগুলো শিখিয়ে দিয়েছি সেগুলো কন্টিনিউ করে যেতে, তুমি সেটা করো নাই কেন? আর ওই অবয়বটা কেন যে তোমাকে ছেড়ে দিল এটাও তো আমি বুঝতে পারতেছি না। কেন তোমাকে আক্রমণ করেছে অনুমানে বলেছি, কিন্তু তোমাকে আক্রমণ করতে এসে কেন তোমাকে ছেড়ে দিল এটা আমার বোধগম্য হচ্ছে না। যাই হোক, তোমাকে যে জিনিসগুলো শিখিয়ে দিয়েছি এটা তুমি সব সময় করে যাবা, যতদিন বেঁচে থাকবা করে যাবা। তো কবিরাজ কিছু ঝাড়ফুঁক করে দেন তাকে। মানে এই দ্বিতীয় ঘটনার পর উনি ভয় পেয়েছিলেন এটা সত্য, কিন্তু ওইভাবে অসুস্থ উনি হননি, খুব বড় ধরনের ক্ষতি ওনার হয়নি। তো এভাবে মানে উনি বাকি জীবন এখনো কন্টিনিউ করছেন। উনি বর্তমানে শুরুতে তো বলেছি যে বর্তমানে তিনি একজন নাম করা একটা রেস্টুরেন্টে চিফ শেফ হিসাবে আছেন। আস্তে আস্তে ওনার প্রমোশন হয়েছে, চিফ শেফ হিসাবে উনি আছেন। সেই হোটেলটির নাম বললে আপনারা সিংহভাগ লোকই চিনে ফেলবেন, যার কারণে নামটা বলা যাচ্ছে না। আর উনিও ওই হোটেলের নাম এবং ওনার নামটা প্রকাশ করতে উনি খুব আনইজি ফিল করেছেন। উনি যে একদম নিষেধ করেছেন বিষয়টা এরকম না, উনি বিনয়ের সাথে অনুরোধ করেছেন যেন এটা প্রকাশ না করা হয়। আর প্রকাশ করলেও খুব বেশি সমস্যা হবে তা না, কিন্তু যেহেতু উনি খুব একজন বিনয়ী এবং ভদ্র মানুষ, উনি বিনয়ের সাথে বিষয়টা আসলে উপস্থাপন করার কারণে এই কারণে সৌমিত্ররা আমাকে বলেছিল যে ভাইয়া বিষয়টা আসলে আমরা ওনার নাম এবং হোটেলের নামটা প্রকাশ না করি, সেই জন্য আমরা সেটা বললাম না। আমার কাছে সবচাইতে একটা বিষয় অন্যরকম লেগেছে, সেটা হচ্ছে যে ওই মহিলা আকৃতিতে উপস্থিত হয়েছে, পরবর্তীতে ওই জুব্বা পরা আকৃতিতে উপস্থিত হয়েছে। তার চুল কিন্তু খোলা ছিল, সেটা জুব্বা না, পুরুষদের জুব্বা না, ওইরকম সাদা কোনো এক ধরনের ড্রেস সে পরেছিল আর কি। তার কাছে হঠাৎ করে মনে হয়েছিল জুব্বা, দূর থেকে একজন মুরব্বী মানুষ মনে হয়েছিল আর কি তার কাছে। আর এই ধরনের ভয়ানক জিনিসগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে তাদের চেহারাটা খুব ঝলসানো, চামড়া কুচকে যাওয়া, মুখের সাথে লেগে থাকা, এই ধরনের চেহারা অনেকেই বিভিন্ন ঘটনার যখন বলেন বা আমাদেরকে বলেন যে এটা পড়ে শোনাতে বা বলতে, আমরা কিন্তু এই ধরনের চেহারার বর্ণনা পাই। তার মানে আসলে এইভাবে রাতের বেলা যারা এই দুষ্টু প্রকৃতির জিনেরা ভয় দেখাতে আসে, এদের সিংহভাগ যারা তাদের চেহারা হয়তো বা এমনটাই, যেহেতু আমরা একাধিক ঘটনা থেকে এই ধরনের চেহারার বর্ণনা পাই। তো প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের কে আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক জানিয়ে এই ঘটনা এখানে শেষ করছি। ধন্যবাদ রাসেল ভাইকে, ভূত.com এর সকল মডারেটরকে আর ভূত.com এর সকল লিসেনারকে। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভয়ের আরেক নাম ভূত.com with Russell. সরি, প্রথমবার বিদায় নিয়ে দ্বিতীয়বারের মতো আবারও বিদায় নিতে আসলাম। ঘড়িতে সময় রাত 1:22 এবং আমাদের আজকের এপিসোড যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা প্রথমেই শুরু করেছিলাম একটা ইমেল দিয়ে, এবং ইমেলের পরে আফনান ভাই এবং তারপরে একটা চমৎকার ঘটনা শুনিয়েছেন আমাদেরকে। সেটা হচ্ছে আমাদের
রাকিবের স্টোরি আমি সবসময় খুব পছন্দ করি। And তারপর আমরা বিদায় নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো যে না, আরেকবার ঢুকে আপনাদের সাথে একটু কথা বলি, কারণ আসলে সত্যি কথা বলতে সেটা হচ্ছে ঈদের সময় তো, আর ঈদের সময়টা সবাই আমরা একটা পরিবারের মতো, পরিবারের সাথে যত বেশি ইন্টারাকশন হয়, যত বেশি কথা বলা যায় তত ভালো। ঘড়িতে সময় এখনো রাত 1:22, কিন্তু আমি জানি যে আপনারা ঈদের সময় যেটা হয় সেটা হচ্ছে যে আমি মানে সবসময় চাই যে ঈদের সময়টা পরিবারকে সবচেয়ে বেশি সময় দেন। প্লাস কোরবানির ঈদ মানে হচ্ছে এখানে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, আপনাদের মাংস ভাগ করা, কাটা, তারপরে হচ্ছে সবার কাছে ডিস্ট্রিবিউট করা সবার মাঝে, এগুলো নিয়ে অনেক টাইম চলে যায় এবং অনেক কষ্টসাধ্য কাজ এবং অনেক আনন্দেরও। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই এখন অনেকটাই রেডি ঘুমানোর জন্য, এবং আমরা পরপর 2টা এপিসোড করেছি এই ঈদে। একটা এপিসোড আমরা করেছি আমাদের স্টোরি টেলার, দুজন স্টোরি টেলার একসাথে একটা কম্বো পাঠিয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের মুস্তাফা আলম রোমান এবং আমাদের স্টোরি টেলার সিফাত। এবং আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে আফনান ভাইকে নিয়ে আসলাম আজকে এপিসোডে, এবং আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। ঈদ স্পেশাল এপিসোড করাটা অনেক ডিফিকাল্ট। এইবারে আমাদের মডারেটর, আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর গণিত অনুশীলন 4.3 পাঠ উৎপাদক পাঠ 4 নিয়ে হাজির হলাম। তো আজকে আমাদের পাঠ 4 20 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করব। তো আমাদের 20 নম্বর প্রশ্নটি হচ্ছে 20 নম্বর x to the power 6 minus y to the power 6। তো এখানে y to the power 6, x to the power 6 minus y to the power 6, আমরা এখানে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। তা আমরা লিখব x কিউব হোল স্কোয়ার মাইনাস y কিউব হোল স্কোয়ার। এখন কি দাঁড়াইলো? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা সবাই জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তো আমরা এই সূত্রটা এখন প্রয়োগ করলে পাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি টু এ মাইনাস বি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের দুইটা সূত্র রেডি আছে, এ কিউব প্লাস বি কিউব, আবার এ কিউব মাইনাস বি কিউব। আমরা এই কিউবের দুইটা সূত্র আমরা করব। তো আমাদের সূত্র দুইটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুইটা আমরা এখানে প্রয়োগ করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা এই সূত্রটার কাজ করলাম। এখন এই সূত্রটার কাজ করব এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই হলো আমাদের সূত্র প্রয়োগ। এখন আমরা করতে পারি, ক্যালকুলেশন করলে পাই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এই হলো আমাদের আনসার। তো বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা আমাদের 21 নম্বর অঙ্কটা করব। আমাদের 21 নম্বর প্রশ্নটা হচ্ছে x minus y whole cube
প্লাস জেড কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা করবো। এ কিউব আমরা যে এই সূত্রটা দিয়ে অঙ্কটা করব। তো এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এক্স মাইনাস ওয়াই লিখব এ স্কোয়ার আমাদের এটা মাইনাস হবে মাইনাস এ বি এক্স মাইনাস ওয়াই এটা আমাদের এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা এখন বন্ধনীগুলো উঠাবো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এখানে একটা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আছে, আমরা সূত্রটা প্রয়োগ করব। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স দ্বারা আমরা যেটাতে গুণ করব এক্স জেড, আবার মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। আমরা লিখব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এখানে লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হচ্ছে 2xy মাইনাস 2xy মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড। এই হলো আমাদের 21 নম্বরের অঙ্কের অ্যান্সার। এখন আমরা আমাদের 22 নম্বরের অঙ্কটি করব। নাম্বার 22 আমাদের প্রশ্ন হচ্ছে 64 x কিউব মাইনাস y কিউব। এখানে আমাদের একটা 8 আছে, তো আমরা একটা কমন নিব, যেমন 8 এখানে 8 আছে 18 64 আমরা একটা 8 কমন নিলাম। 8 কমন নিলে পাই 18 64 8 x কিউব মাইনাস y কিউব 8 কমন, আমরা এটার বাংলা পাই 2x হোল কিউব a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউব সূত্রটা হচ্ছে দ্যাট কমন 2x মাইনাস y, এটা হবে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো আমরা ক্যালকুলেশন করলে পাই 8 কমন 2x মাইনাস y 2 দুগুণে 4 x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার। তো বন্ধুরা এখন আমরা আমাদের 23 নম্বরের অঙ্কটি করব। আমাদের 23 নম্বর প্রশ্নটি হচ্ছে x স্কোয়ার প্লাস 14x প্লাস 40, এটা একটা মিডল টার্ম অঙ্ক। আমরা মিডল টার্ম করবো কীভাবে সেটা আগে দেখব। এখানে আছে কত 40 বা 40, এখানে আছে 14। হ্যাঁ,
আমরা যদি এটা মিডল টার্ম করতে যাই, যেমন 4 × 10, 4 10 40। মা ফ্যানটা টপ করে দিয়ে যান। তো বন্ধুরা, এখন আমরা আমাদের 23 নম্বরের অঙ্কটি করব। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে x² + 14x + 40। হ্যাঁ, এটা একটা মিডল টার্ম অঙ্ক। তো আমরা কীভাবে মিডল টার্ম করবো সেটাও দেখবো আজকে। হ্যাঁ, তো এখানে আছে কত? 14 মানে 14, এখানে আছে 40 বা 40। তো 4 10 40, আর যদি আমরা যোগ করি 10 + 4 = 40। তো আমরা লিখব x² + 10x + 4x + 40। x কমন নিব, x কমন নিয়েছি 10 প্লাস 4 কমন নিব, x + 10। এখানে আমরা কমন রাশিটাকে নিব x + 10, x + 4। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আমাদের 24 নম্বরের অঙ্কটি করব। তো আমাদের 24 নম্বরের প্রশ্নটি হচ্ছে x² + 7x - 120। এটা একটা মিডল টার্ম অঙ্ক, মিডল টার্ম উৎপাদক বিশ্লেষণ। তো আমরা এখন দেখব, আমরা এই 7x এবং 120 আমাদের পাইতে হবে। তো আমরা যদি গুণ করি যে 8 15 120। হ্যাঁ, আমরা 15 থেকে 8 বিয়োগ করলে আমরা এই 7 পাই। কেমন? তো আমরা এভাবে করব 8 × 15 120। 5 8 40 0, হাতে 4, 8 × 8 = 12। আর আমরা এখান থেকে যদি 15 থেকে -8 করি তাহলে পাই এই 7। হ্যাঁ, এই হলো আমাদের মিডল টার্ম। যারা মিডল টার্ম বুঝো না তারা একটু খেয়াল করবা, খুব সহজ অঙ্কগুলো বুঝতে পারবা। তো আমরা লিখব x² + 15x - 8x - 120। আমরা x কমন নিব, তো লিখব x + 15, এখানে আমরা 8 কমন নেব, এখানে লিখব x + 15। যে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। আমরা 8 দিয়ে x এর গুণ করলে আমরা এই 8x পাবো, আবার 8 দিয়ে আমরা 15 গুণ করলে পাবো 120। এখন আমরা কমন রাশিটা আগে লিখব x + 15 × x - 8। তো এই হলো আমাদের 24 নম্বরের অঙ্কের আনসার। এখন আমরা আমাদের 25 নম্বরের অঙ্কটি করব। তো আমাদের 25 নম্বর প্রশ্নটা হচ্ছে নাম্বার 25। প্রশ্ন হচ্ছে x² - 51x + 650। এটা একটা মিডল টার্ম অঙ্ক। তো এখানে আমরা মিডল টার্মটা এইভাবে করব। আমরা যদি গুণ করি 25 × 26, তাহলে আমরা পাই 650। আবার 25 + 26
এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমাদের 51x হয়ে যায়। তো আমরা রেজাল্টটা এভাবে করব, x স্কোয়ার মাইনাস 25x minus 26x plus 650 650। তো এখন আমরা x কমন নিব, x minus 25 minus আমরা 26 কমন নিব, কমন নিলে আমরা পাই x মাইনাস 25। এখানে আমরা প্লাস মাইনাসে মাইনাস, আমরা 26 যদি x দ্বারা গুণ করি তাহলে 26x পাই, আবার মাইনাসে মাইনাসে প্লাস, আমরা 26 আর 25 গুণ করলে পাই 650। কমন রাশিটা আগে নিব, x মাইনাস 25 x মাইনাস 26। এই হলো আমাদের 25 নম্বরের অঙ্কের অ্যান্সার।